ঘটনাটি 2020 সালের যখন লকডাউন চলে এই সময়কার। তো এরও আগে উনি চাকরি করতেন ঢাকা ইপিজেডে। চিন্তা করলেন যে চাকরিটা এখন আর করব না, চাকরিটা ছেড়ে দিয়ে বিসিএস এর প্রিপারেশন নেই। তো বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য উনি ঢাকা ইপিজেডের চাকরিটা ছেড়ে দিয়ে চট্টগ্রামে চলে আসেন। পরবর্তীতে দেখা গেল উনি কিছুটা আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন, কারণ উনি যখন চাকরি করতেন মোটা অঙ্কের বেতন তো উনি পেতেন, আর ওনার চলাফেরার যেই একটা ধারা ছিল, হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়ার পর সেই ধারাটা তো আর অব্যাহত রাখা যাচ্ছিল না, যার কারণে উনি কিছুটা আর্থিক সমস্যার মধ্যে পড়ে গেলেন। পরবর্তীতে চিন্তা করলেন যে আর একটা চাকরি নেই চট্টগ্রামে, পাশাপাশি উনি বিসিএস এর প্রিপারেশনটা নেবেন। এমন চিন্তা করেই মূলত চট্টগ্রাম ইপিজেডের একটি বেসরকারি কোম্পানিতে উনি ভাইবা দেন। ভাইবা ভালো হয়, লিখিত পরীক্ষা পাশ করার পর ভাইবা দিয়েছেন, দেখা গেল ভাইবা ভালো হয়েছে এবং চাকরিটা ওনার হয়ে যায়। ওনার জয়েনিং ছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। তো ওই সময়ে এই জাহিদ হোসেন ভাই, অর্থাৎ যার ঘটনা আমরা বলছি তার নাম মোহাম্মদ জাহিদ হোসেন, তো উনি পরিবার সহ থাকতেন হচ্ছে চট্টগ্রামের অক্সিজেন যে এরিয়াটা রয়েছে ওইখানে। যারা চট্টগ্রামে আছেন তারা কিন্তু ওই অক্সিজেন এরিয়াটাকে অবশ্যই চিনে থাকবেন। এখন সমস্যা হলো কি, যে ওইখান থেকে ইপিজেডের ওইখানে গিয়ে চাকরি করে আবার বাসায় আসবেন, এটা ওনার জন্য বেশ কষ্টসাধ্যই ছিল। তো ওনার পরিবারের লোকজন চিন্তা করলো ওনারা বাসা ছেড়ে দিয়ে চলে যাবেন ওই ফটিকছড়িতে। আর এই জাহিদ হোসেন ভাই চিন্তা করলেন যে উনি ওই ইপিজেডের কাছাকাছি বাসা নেবেন। তো ইপিজেডের কাছাকাছি যে বাসাগুলো ছিল ওটা বেশ ঘন বসতিপূর্ণ এলাকা ছিল, যার কারণে ওই জায়গাটা ওনার খুব একটা বেশি পছন্দ হলো না। উনি চিন্তা করলেন উনি আগ্রাবাদে বাসা নেবেন। ওনার পরিবার নিজ এলাকায় চলে গেলেও ওনারা যেই বাসাটাতে থাকতেন এটা কিন্তু একদম ছেড়ে দেন নাই। এই জাহিদ হোসেন ভাই উনি ওই অক্সিজেনের ওই বাসায় থেকেই বাসা খুঁজছিলেন আগ্রাবাদ এলাকায়। তো আগ্রাবাদ এলাকায় উনি বাসা খুঁজছেন একটা ছোট বাসা, কারণ উনি একা থাকবেন, উনি তো ব্যাচেলর মানুষ, সাবলেট হলে ভালো হয়। তো উনি খুঁজছিলেন, মন মতো পাচ্ছিলেন না। এরপর উনি অনলাইনেও খোঁজাখুঁজি করেন, অনলাইনে বাসা খুঁজে দেওয়ার বিভিন্ন পেজ রয়েছে। তো এটাতে উনি খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে একটা বাসা পেয়ে যান। তো উনি ওখানে থাকা নাম্বারে ফোন করেন, এক ভদ্রলোক ধরেন। তো ওনার সাথে কথাবার্তা যখন হয় তখন ওই বাসাটা দেখতে আসতে বলেন। তো উনি সন্ধ্যার দিকে ওখানে এসেছেন। দেখা গেল যে ওই বাসাটা বেশ বড়, ওখানে হাজবেন্ড ওয়াইফ থাকে, ওনাদের বিয়ে হয়েছে 3-4 বছর এরকম, তবে কোনো সন্তানাদি তখনও এই জাহিদ হোসেন ভাই দেখেন নাই ওইখানে, অর্থাৎ ওনাদের সন্তানাদি নাই। দেখা গেল যে প্রথম দর্শনেই এই যে দম্পতি, এই দম্পতিকে এই জাহিদ হোসেন ভাইয়ের ভালো লেগে যায়। আবার এই যে দুইজন হাজবেন্ড ওয়াইফ, এই দুইজনও জাহিদ হোসেন ভাইকে পছন্দ করেন। হয় না যে প্রথম দর্শনেই একটা মানুষের প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়, একটা ভালো লাগা তৈরি হয়, ভালো মানুষ বলে মনে হয়, অমনটাই হয়েছিল। এই কারণে দেখা গেল ওই দম্পতিও জাহিদ হোসেন ভাইকে ওই রুমটা নেওয়ার জন্য অনুরোধ করেন। জাহিদ হোসেন ভাইও রাজি হয়ে যায়, তাদেরকে দেখেও তার ভালো লেগেছে। তো ওই যে রুমটা, ওই রুমটার সাথে বেলকনি ছিল, ওয়াশরুম ছিল, মানে একদম সেপারেট। আর ওনাকে কোনো ধরনের কোনো ফার্নিচার কিনতে হয়নি, ওয়ার্ড্রোব, খাট, একটা রুমের মধ্যে একজন থাকার জন্য যা যা লাগে সবকিছুই ছিল। এটা ওনার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, কিছুই আনতে হবে না, শুধু জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে। আর খাওয়া দাওয়া এটা উনি বাইরেই করবেন বলে জানিয়ে দেন। আর বৃহস্পতিবার অফিস করে উনি চলে যাবেন ফটিকছড়ির নাজিরহাটে ওনার বাসায়। রবিবারে এসে সরাসরি উনি অফিসে যাবেন। এই যে রবিবার থেকে বুধবার পর্যন্ত এই সময়টাই মূলত সন্ধ্যার পরে উনি বাসায় অবস্থান করবেন। এতে করে ওনাদের জন্য ভালো হলো। আর ওনারা মূলত দুজন থাকতেন, তো বাসাটা ফাঁকা ফাঁকাই, কি কোনো একটা কারণে ওনারা আসলে একটা সাবলেট চাচ্ছিলেন। যাই হোক, দ্রুত উনিও উঠে পড়েন নতুন বাসায়। তো প্রথম দিন যখন উঠেছেন, তো মালপত্র রেখেই, মালপত্র বলতে ওনার যেই জামা কাপড় এগুলো, আর ওনার বিসিএস প্রিপারেশনের যে বইগুলো ছিল তখন আগের বাসায় ছিল, সেগুলো তখনও শিফট উনি করেন নাই। তো জামা কাপড় রেখে উনি অফিসে চলে গিয়েছেন। পরে অফিসের ওয়ার্কিং আওয়ার শেষ করে সন্ধ্যার পর উনি বাসায় আসেন। তো বাসায় আসার পর
উনি যখনই বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় বসেছেন, হঠাৎ করে ওনার শরীরটা কেন যেন ভারী হয়ে যায়। তেমন একটা অস্বস্তি বোধ ওনার মধ্যে হচ্ছিল। কিন্তু প্রথমবার যখন উনি এই বাসায় এসেছিলেন, বেশ ভালো লাগছিল, বাসাটা খোলামেলা, খুব সুন্দর লাগছিল। কিন্তু এখন কেন জানি এক ধরনের অস্বস্তি বোধ কাজ করছে। তো উনি চিন্তা করলেন যে নতুন বাসা, এই কারণে হয়তো একটু অস্বস্তি বোধ হচ্ছে, সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই অস্বস্তি বোধটা একটু অন্যরকম ছিল। শরীরটা ভারী ভারী হয়ে যাওয়া, কেমন একটা অনুভূতি হওয়া, আর বারবার ওনার নজরটা যাচ্ছিল বেলকনির দিকে, বারান্দার দিকে। কেন জানি ওনার নজরটা ওই দিকেই যাচ্ছে শুধু। উনি নজরটা ফিরিয়ে রাখতে পারছেন, নজর তো উনি ফিরিয়ে রাখতে পারছেন না, বারবার তাকাচ্ছেন, তাকিয়েও যে ভয়ঙ্কর কিছু দেখছেন বিষয়টা এরকম না। একটা পর্যায়ে উনি কি করেন, ওই বেলকনির যে স্লাইডিং ডোর, থাই গ্লাসের যে ডোরটা, এটা উনি টেনে দেন, এরপর পর্দাটাও উনি টেনে দেন। তারপরও কেন জানি মনে হচ্ছে বারবার নজর ওনার ওই দিকেই যাচ্ছে। তো উনি তো শুয়ে পড়েছেন, রাত তখন বেশ অনেকই হয়ে গেছে। উনি তখন ঘুমের মধ্যে, তবে খুব যে গভীর ঘুম এটাও বলা যাবে না। উনি খাটের উপর তো শুয়ে আছেন, ঘুমের মধ্যেই হঠাৎ করে মনে হলো ওনার খাটের এক পাশে এসে অনেক ভারী কিছু বসেছে। আমরা যদি খাটের উপর শুয়ে থাকি তখন বেশ মোটাসোটা পরিপূর্ণ উচ্চতার একজন মানুষ যদি খাটের এক পাশে এসে বসে, তখন খাটটা কিন্তু এক পাশে চেপে যায়। চেপে যায় বলতে ওখানে একটা মানুষের যখন চাপ পড়ে তখন এক ধরনের একটা শব্দ হয়, এক ধরনের একটা অনুভূতি তারাই ফিল করেন যারা ওই সময় খাটে শুয়ে থাকেন। তো ওনার কাছে ওরকম ভাবে মনে হয় যে কেউ একজন খাটের উপর এসে বসলো, এক পাশে বসলো, ওনার পায়ের দিকটাতে বসছে আর কি। আবার মনে হলো যে না, পায়ের দিকটাতে না, ওনার মাথার কাছে এসে বসেছে আবার। তখনও উনি ফিল করলেন সেটা। এটা ফিল করার পর ওনার ঘুমটা খুব হালকা হয়ে যায়। তখন কিন্তু ওনার ঘরে যে ফ্যান চলছে, এই ফ্যানের আওয়াজটা উনি কানে শুনতে পাচ্ছেন। মানে উনি চোখ খোলেন নাই, বাট ওনার ঘুমটা ভেঙে গেছে। হঠাৎ করে ওনার কানের কাছে বেশ মোটা ভারী কণ্ঠে কেউ একজন কথা বলে ওঠে। তো জাহিদ হোসেন ভাই জানিয়েছেন কণ্ঠটা এমন ছিল যে এই ধরনের কণ্ঠ আমরা অনেক সময় শুনতে পাই, বিশেষ করে আমরা সিনেমার অ্যানাউন্সমেন্ট গুলো যখন রেডিওতে বা অন্য কোনো জায়গায় শুনতাম, যা আসিতেছে, এরকম মোটা ভয়েসে যে কণ্ঠগুলো আমরা শুনতাম না, ওই রকম কণ্ঠ সরাসরি তাকে বলছে, এই তুই এই বাড়িতে কি করিস, এখানে কেন এসেছিস, তুই কেন এখানে, মনে রাখিস এই বাসায় কোনো সন্তানাদি হবে না। জাস্ট এতটুকুই বলেছে। উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন। উনি চোখ খুলে দেখেন না, আর কিছু নাই। তখন ফজরের আজান দিতেও বেশ দেরি। উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন, লাফ দিয়ে উঠে লাইট জ্বালিয়েছেন, লাইট জ্বালিয়ে দেখেন কিছুই নাই। তবে ওই বিছানায় ওই পাশে কিছু একটা বসেছিল, ওই জায়গাটা দেবে গেছে, এমন আলামত ওনার কাছে কিছুটা হলেও মনে হচ্ছিল। এখন এইরকম সময় তো দরজা খুলে ওই আপু আর ভাইয়াকে ডাকাডাকি করা যায় না, ওনারা তো ঘুমাচ্ছেন, বিষয়টা ভালো দেখায় না। কিন্তু উনি অপেক্ষায় ছিলেন কখন সকাল হবে আর ওনারা ঘুম থেকে উঠে দরজা খুলে ড্রয়িং রুমে আসবেন। ওনার তো সারা রাত আর ঘুম হচ্ছে না। যখন সকালবেলা ওনারা ঘুম থেকে উঠে দরজা খুলেছেন, উনি তো দৌড়ে বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে দেখেন যে ওই আপু। তো আপুকে দেখে উনি বেশ চিৎকার করে বলে উঠেছেন, আপু তাড়াতাড়ি দিকে আসেন, তাড়াতাড়ি দিকে আসেন, আপনার সাথে আমার কথা আছে। বিশেষ করে মানুষ যখন খুব ভয় পায় বা মানুষের যখন খুব জরুরি কোনো কিছু থাকে, এক্ষুনি বলতে হবে, তখন কিন্তু মানুষের গলার ভয়েস যেরকম পরিবর্তন হয়েছে ওই রকম ভাবে বলছে। তো ওনার এরকম চমকে ওটা দেখে ওই আপু ভয় পেয়েছেন যে কি হইলো আবার। তখন ওই আপু বলছেন, তুমি শান্ত হও, বসো, এই সোফায় বসো। তো সোফায় বসার পর এই জাহিদ হোসেন ভাই উনি বলছেন যে আপু, আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, এই ব্যাপার আমি এই শুনেছি। এইটা শোনার পর এই আপুকে খুব চিন্তিত দেখা যায়। উনি ঘুম থেকে ওঠার পর
স্বাভাবিকভাবে মানুষের ফেস এক ধরনের থাকে, সময়ের সাথে কিছুটা সময় পর সেটা ঠিক হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর ওনার চেহারা যেরকম ছিল, হঠাৎ করে মনে হচ্ছে চেহারাটা আরো মলিন হয়ে গেল। উনি গভীরভাবে কিছু চিন্তা করছেন। কয়েক মিনিট চিন্তা করার পর উনি কিছু কথা বলেন। মনে হলো উনি কোনো রহস্যের গন্ধ পাচ্ছেন। উনি বলেন যে আসলেই অনেকদিন ধরেই কেমন একটা অস্বস্তি বোধ হয়, এই জন্যই সাবলেট নিয়েছি যাতে করে এই সমস্যাটা কেটে যায়, কিন্তু বুঝতে পারলাম এখানে অন্য কোনো সমস্যা আছে। তখন ওই আপু বললেন যে উনি এর আগে সন্তান সম্ভবা হয়েছিলেন। 7 মাস যখন ওনার গর্ভের সন্তানের বয়স, হঠাৎ করেই এই সন্তান নড়াচড়া বন্ধ করে দেয়। এরপর যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় তখন দেখা গেল এই সন্তানটি গর্ভের মধ্যেই মারা গিয়েছে। তো এরকম সমস্যার কথা উনি বলেন। এরপর ওই আপু বলেন যে ভাই তুমি অফিসে যাও, তোমার ভাইও অফিসে যাক, সন্ধ্যার পর তোমার ভাই এই বিষয়ে বিস্তারিত তোমাকে বলবে। তো উনি তখন মোটামুটি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে যান, কারণ হচ্ছে 7টার সময় ওনার অফিসের একটা স্টাফ বাস একটা নির্দিষ্ট জায়গায় আসে, এই জন্য তাড়াতাড়ি ওনাকেও বের হয়ে যেতে হবে। ওই সময় তো আর কথা বলার সুযোগও ছিল না, এই জন্য উনি দ্রুত চলে যান। তো ওনার স্বামী যখন আসার পর সন্ধ্যার দিকে আসে, উনিও চলে আসছেন। তো ওই ভাইয়াই এই জাহিদ হোসেন ভাইকে ডাক দেয়। তখন ওই আপুও ছিল পাশে। তখন দুজন মিলে এই বিষয়গুলো আবারও বলেন যে এই ব্যাপার। তখন বিষয়টা তো খুব চিন্তার বিষয়। মূলত মঙ্গলবারে উনি বাসায় উঠেছেন, মঙ্গলবার রাতের বেলা স্বপ্ন দেখেছেন, বুধবার এই স্বপ্নের কথা বর্ণনা করেছেন। অর্থাৎ বৃহস্পতিবার উনি অফিস করে বাসায় চলে যাবেন। তো উনি বাসায় যখন গিয়েছেন, ওনার মা বাবার সাথে বিষয়টা শেয়ার করেন। এই জাহিদ হোসেন ভাই ওনার মা বাবার সাথে যখন বিষয়টা শেয়ার করেছেন, ওনার মা বাবা বলে যে বাবারে তুই আর ওই বাসায় যাস না, তোর একটা সমস্যা হয়ে যাবে, নিশ্চয়ই এখানে অনেক ভয়ঙ্কর কিছু আছে, তোর একটা বিপদ হবে, তুই যেহেতু এরকমটা দেখছিস সুতরাং তুই ওই বাসায় যাবি না। এখন কি করবেন উনি, মা বাবা বলতেছেন। বাসায় থেকেই তখন ওনার বিভিন্ন বন্ধু বান্ধবদেরকে ফোন দিচ্ছেন যে আশেপাশে কোনো, তো ওরকম ভাবে যখন কিছু পাওয়া যাচ্ছিল না, একটা পর্যায়ে এসে উনি সিদ্ধান্ত নেন যে না, উনি বাসা পরিবর্তন করবেন না। কেননা ওই আপু ভাইয়া যেরকম আন্তরিকতা দিয়ে ওনাকে বাসা ভাড়াটা দিয়েছেন, ছোট ভাইয়ের মতো করে দেখছেন, তো ওনারা এরকম একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। এই মুহূর্তে কিভাবে উনি ওনাদেরকে বিপদে ফেলে চলে আসবেন, এটা একটা সমাধান তো করে যেতে হবে। উনি চিন্তা করলেন যে উনি বাসা পরিবর্তন করবেন না, তবে উনি এতটুকু পরামর্শ দিয়েছিলেন ওই ভাইয়াকে ফোন করে যে ভাইয়া এই বাসায় মনে হয় সমস্যা আছে, বাসাটা পরিবর্তন করতে হবে, কিন্তু আমি আপনাদের সাথেই থাকবো। তখন এরকম কথাবার্তাই হয়ে যায় যে জাহিদ হোসেন ভাই ওনাদেরকে ছেড়ে যাবেন না। তো ওই বাসায় থেকেই ওনারা বাসা খুঁজছিলেন অন্য কোনো জায়গায়। সন্ধ্যার দিকেই ওই ভাইয়া এবং জাহিদ হোসেন ভাই উনি চলে আসতেন, দুইজন মিলে বাসা খুঁজতেন। তবে ওই যে মোটা ভারী কণ্ঠে ওনাকে যে বলেছিল যে কথাটা, এটা উনি পরবর্তীতে আর না শুনলেও ওই অস্বস্তি বোধটা এটা কিন্তু ছিল। আরো একটি বিষয় ওই ভাইয়া বলেছিলেন, জাহিদ হোসেন ভাইকে ওই ভাইয়া বলেছিলেন যে ওনার স্ত্রীর গর্ভের 7 মাসের সন্তানটি নড়াচড়া বন্ধ করে দেওয়ার কয়েকদিন আগে উনি একটি স্বপ্ন দেখেছিলেন। কি সেই স্বপ্ন? উনি স্বপ্নে দেখেছিলেন এই যেই রুমটাতে এই জাহিদ হোসেন ভাই উনি ভাড়া নিয়েছেন, উনি স্বপ্নে দেখেন যে ওই ভাইয়া ওই রুমে শুয়ে আছেন। তো একটি বাচ্চা 1-1.5 বছর বয়সী বাচ্চার মতো হবে আর কি, সে দৌড়াদৌড়ি করছে, খেলছে। খেলতে খেলতে বাচ্চাটা কি করলো, বাচ্চাটা দৌড়ে ওই বেলকনির দিকে চলে যাচ্ছে। আর ওই ভাইয়া কিন্তু শুয়েই আছেন, শুয়ে শুয়ে সেটা দেখছেন। ওই বাচ্চাকে উনি চেনেন না। বাচ্চাটা বেলকনির দিকে দৌড়ে যাচ্ছে, হঠাৎ করে বাচ্চাটা পেছন দিকে ঘুরলো, ঘুরে ওই ভাইয়ার দিকে তাকিয়ে হাসি দিল। হাসি দেওয়ার পর ওই বাচ্চাটা বেলকনি থেকে এক লাফ দিয়ে নিচে পড়ে গেল। তখন ওই ভাইয়া তাড়াতাড়ি করে ওই বেলকনির দিকে চলে গেলেন বাচ্চাটার কি হলো দেখার জন্য। উনি নিচ দিকে তাকিয়ে দেখেন ওই বাচ্চাটা নিচে পড়ে এমন ভাবে চ্যাপ্টা হয়ে গেছে, মারা গেছে, একদম রাস্তার সাথে মিশে গিয়েছে। অনেক সময় অনেক পাকা নরম ফল যদি আমরা উপর থেকে ফেলে দিই, তখন ফ্লোরের উপর পড়লে যেরকম চ্যাপ্টা হয়ে যায় না, ওরকম হয়ে গেছে। এই স্বপ্নটা দেখার পর উনি ধর্মর করে উঠে বসেন, যার এটা কি দেখলাম।
এর কয়েকদিন পরেই ওনার স্ত্রীর গর্ভের সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই স্বপ্নের একটা দুর্দান্ত অর্থ ছিল, যেটা ওই সময়ের প্রেক্ষাপটে উনি বুঝতে পারেন নাই। তো এটা জাহিদ হোসেন ভাইকে জানিয়েছেন। তো যাই হোক, বাসা ওনারা খুঁজছিলেন। তবে এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদেরকে ভালো কোনো হুজুর দেখাতে বলেন। এর ভিতরে আর একটা সমস্যা হয়ে যায়, লকডাউন শুরু হয়ে যায়। লকডাউন শুরু হয়ে গেলে অফিস আদালতও বন্ধ হয়ে যায়। এই জাহিদ হোসেন ভাই উনি ওনার যে বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি নাজিরহাট পৌরসভাতে, সেখানে উনি চলে যান। তো এর মধ্যে ফোনে যোগাযোগ হচ্ছিল ওই ভাইয়া আপুদের সাথে, ওনারা হুজুর দেখাচ্ছিলেন। একটা পর্যায়ে ওই ভাইয়া ফোন করে জানান আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়েছে। মূলত ওই ভাইয়া জানান যে এই ভাইয়া এবং আপুর উপরে ভয়ঙ্কর এক জিন চালান করে দেওয়া হয়েছে, বিশেষ করে এই আপুর উপরে এর প্রভাবটা খুব বেশি। আর এই জিনটা শুধু একটা কাজই করবে, কোনো সন্তানাদি হতে দেবে না। আর এই কাজটা মূলত কে করেছিল? ওই ভাইয়া যেই অনুমানটা করেছিলেন, এটা হচ্ছে তারই আপন বড় ভাইয়ের স্ত্রী। মূলত এই ভাইয়া এবং আপু পছন্দ করে বিয়ে করেছিলেন, যেটা পরিবার থেকে আসলে মেনে নেয়নি প্রথম দিকে, পরবর্তীতে মেনে নিয়েছে। তো তখন তো আসলে কি করবেন, ওনারা মেনে নিতে বাধ্য হয়েছেন। এখন চাকরির সুবাদে ওই ভাইয়া তো তার ওয়াইফকে নিয়ে, মানে ওই আপুকে নিয়ে চলে আসছেন অন্য একটা জায়গায়, সেখানে বাসা ঠিক করেছেন, ওনারা ঘর সংসার করছেন। মূলত ওই ভাইয়ার বড় ভাইয়ের স্ত্রী, তিনি এই কুপরামর্শটা তার পরিবারের সদস্যদেরকে দিয়েছেন যে এই ছেলে তো বিয়ে করেছে এই মেয়েকে, তো এই মেয়ের জন্য কোনো সন্ততি না হয়। এখানে দুটো উদ্দেশ্য। এক, এই ছেলের কোনো ওয়ারিশ যদি জন্মগ্রহণ করে তাহলে সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে, এটা একটা সমস্যা। তো কোনো সন্তানাদি হতে দেয়া যাবে না, যেন কোনো ওয়ারিশ সৃষ্টি না হয়, আর সম্পত্তি ওই ভাইয়ার যে বড় ভাই সেই যেন ভোগ দখল করতে পারে। এই কুপরামর্শটা সেই বড় ভাইয়ের স্ত্রীর মাথা থেকে আসছে, এবং সেই পরামর্শে সম্মত হয়েই এই ভয়ঙ্কর অপকর্মটা ওনারা করেছেন। তো হুজুরের কাছ থেকে এই ধরনের তথ্য পাওয়ার পর হুজুর ওনার পদ্ধতিতে রুকিয়া করে এই সমস্যাটা সমাধান করেছিলেন। এক্সাক্ট কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন এই বিষয়ে অবশ্য জাহিদ হোসেন ভাই বলতে পারেন নাই। তবে আলহামদুলিল্লাহ এর বেশ কিছুদিন পর যখন লকডাউন উঠে যায়, সবকিছু ঠিকঠাক হয়ে যায়, এরপর অবশ্য উনি অন্য বাসায় চলে গিয়েছিলেন। বেশ কিছুদিন পর ওনার মেসেঞ্জারে একটি ছবি ওই ভাইয়া পাঠিয়েছিলেন। দেখা গেল ওনার একটা সন্তান হয়েছে, সেই সন্তানের ছবি। বিভিন্ন সময় এই সন্তানের সাথে ওনাদের খুনসুটি, বিভিন্ন ছবি, এগুলো ওনার মেসেঞ্জারে পাঠাতেন। ওনার ওই ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যাওয়ার কারণে সেটা উনি আর রিকভার করতে পারেন নাই। পরে আরো একটি ফেসবুক আইডি খুলেছেন, সেটার সাথে অবশ্য ওই ভাইয়া এবং আপু যুক্ত নাই। এরপর উনি দেশের বাইরে চলে আসছেন চাকরি নিয়ে। এখন ওনাদের ফোন নাম্বারটা নাই, আর ওই ফেসবুকের সাথে কানেক্টেড না থাকার কারণে তাদের সাথে যোগাযোগ হয় নাই, যার কারণে ওনাদের নামটা এবং ঠিকানাটা জাহিদ হোসেন ভাই বলেন নাই। কারণ তাদের সাথে যেহেতু যোগাযোগ করে ঘটনাটি দেন নাই, এই কারণে তাদের অনুমতি তো উনি সংগ্রহ করতে পারেন নাই, যার কারণে আসলে আমরাও তাদের নাম ঠিকানা পেলাম না। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবতে পারেন যে বড় ভাই তার ছোট ভাইয়ের স্ত্রীর উপর ব্ল্যাক ম্যাজিক করতে সম্মতি দিয়েছেন, বড় ভাইয়ের বউ সেটা করিয়েছেন, যাতে করে ছোট ভাইয়ের কোনো ওয়ারিশ জন্মগ্রহণ না করে। করলেই তো ওই সন্তান সম্পদের ভাগিদার হবে। তাই গর্ভের মধ্যেই জিন চালান করে, ভয়ঙ্কর পিশাচ জিন চালান করে ওই সন্তানকে হত্যা করেছে। ওই শয়তানটা, যে শয়তানকে চালান করে দেওয়া হয়েছে গর্ভের ওই নিষ্পাপ মাসুম শিশুর উপরে। আর এই শয়তানটা এসেই এই শিশুদেরকে হত্যা করছে। প্রিয় লিসেনার্স, এই বাস্তবতা কি শুধু এই জাহিদ হোসেন ভাই দেখেছেন? উনি তো একটা দেখেছেন। এরকম ভয়ঙ্কর বাস্তবতা
আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যারা এই কাজ করছেন তাদেরকে শয়তান এমনভাবে গ্রাস করে ফেলেছে, তাদের মাথায় এই চিন্তাটা কখনোই আসছে না যে আমি যে এই কাজটা করছি এটাতে দুটো অপরাধ হচ্ছে। এক, আমি সুস্পষ্ট কুফুরির মধ্যে লিপ্ত রয়েছি। দুই, আমি মানুষ হত্যা করাইলাম। এখানে সুস্পষ্ট দুটো ভয়ঙ্কর অপরাধ, কুফুরির অপরাধ, হত্যার অপরাধ। এইরকম অপরাধের সাথে কিন্তু আমাদের আশেপাশে অনেকেই যুক্ত রয়েছেন। তো এই ঘটনার সাথে আপনারা অনেকেই নিজেদের অনেক বিষয়কে কানেক্ট করতে পারবেন। প্রিয় লিসেনার্স, যদি এই ধরনের কোনো সমস্যা আপনারা বুঝতে পারেন, অনুগ্রহ করে দ্রুত ভালো কোনো হুজুরের কাছ থেকে রুকিয়া করে এই সমস্যার সমাধান করে নেবেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি বেশ মর্মান্তিক। আর সত্যিকার অর্থে আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন দেশের জন্য, নিজের পরিবারের জন্য, এমন ভাইদের মধ্যে অনেকেই নীরবে নিভৃতে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছেন। কারো মৃত্যু স্বাভাবিক, কারো মৃত্যু অস্বাভাবিক থেকেও অস্বাভাবিক। সেগুলোর ব্যাখ্যা অনেক ক্ষেত্রে কোনোভাবেই জানা যায় না। ব্যাখ্যা থাকলেও সেগুলো হয়তোবা প্রকাশ করা হয় না। অনেক ঘটনার পেছনের ঘটনা অপ্রকাশিতই থেকে যায়। এমনই এক অপ্রকাশিত সত্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম হোসাইন রনি। ওনার বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামে। উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। উনি বর্তমানে মালয়েশিয়াতে পেইন্টিং এর কাজ করছেন। তবে 10 বছর আগে উনি যখন মালয়েশিয়াতে গিয়েছিলেন তখন কিন্তু নির্মাণ শ্রমিক হিসেবে গিয়েছিলেন। ঘটনাটি যেখানে ঘটে ওই জায়গাটার নাম হচ্ছে ফরেস্ট সিটি, অর্থাৎ জঙ্গল শহর বা জঙ্গলের শহর। ওইটা যে এলাকাতে অবস্থিত, জহুর বারু বা এই টাইপের একটা নাম বলেছেন হোসাইন রনি ভাই। এটা 2016 সালের আগে একটা জঙ্গলের মতো ছিল জায়গাটা, একটা দ্বীপ মূলত ওই এরিয়াটা। অনেক জায়গাতেই ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল ছিল। তো ওখানে 100-র উপরে প্রজেক্ট হবে এরকম একটা পরিকল্পনা সরকার নেয়, আর বিভিন্ন কোম্পানিকে এই দায়িত্ব দেওয়া হয়। সেখানে যে কোনো লোক থাকতো না বিষয়টা এরকম না, অল্প লোকজন বসবাস করত। তো ওই জায়গাটাতে আবার নতুন করে একটা পরিকল্পনা নেয় সরকার, সুন্দর করে ওইটাকে গড়ে তুলবে। ফরেস্ট রেখেই বিভিন্ন জায়গায় একটা সিটি গড়ে তোলা হবে। তো এই জন্যই ওই এলাকাটার নাম হয়েছে ফরেস্ট সিটি। সমুদ্রের পার্শ্ববর্তী একটি জায়গা এটা, জঙ্গল, পাশে সমুদ্র। যেমন ভয়ঙ্কর তেমন সুন্দরও বটে। ওখানে অনেক বাংলাদেশি ভাইয়েরাই অবৈধভাবে বসবাস করছেন, অর্থাৎ মালয়েশিয়াতে। 2016 সালের কথা বলছি। অনেকের হয়তোবা ওয়ার্ক পারমিটের যে মেয়াদটা সেটা শেষ হয়ে গেছে, তারপরে মালয়েশিয়াতে রয়েছেন। অনেকে আবার অবৈধভাবে দালাল ধরে গিয়েছেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওনারা অনেক মানবেতর জীবনযাপন করলেও একদম প্রকাশ্যে আসতে পারেন না বিভিন্ন কাজগুলোর ক্ষেত্রে। বিভিন্ন অকেশনে প্রকাশ্যে আসতে পারেন না যদি পুলিশ ধরে, কারণ তখনও তো তাদের বৈধ কাগজপত্র নেই। এরকম সমস্যায় কিন্তু অনেক মালয়েশিয়া প্রবাসী ভাইরাও রয়েছেন। শুধু মালয়েশিয়া না, বাংলাদেশের অনেক ভাইরাই যারা গিয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গাতে, এরকম সমস্যা অনেকেরই রয়েছে। ওইখানে একটি কোম্পানির প্রজেক্ট শুরু হয়। বিভিন্ন কোম্পানি তো দায়িত্ব পেয়েছিল। তো ওই কোম্পানির যিনি প্রজেক্ট ম্যানেজার উনি ছিলেন একজন চাইনিজ। তো উনি যখন ওখানে কাজ শুরু করেছেন, কাজ শুরু করার পরে উনি নাকি একটা স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে দেখেন কোনো অবয়ব এসে তাকে বলছে যে এখানে কাজ শুরু করবি না, যদি করিস তাহলে সমস্যা হবে। আর কি যে সমস্যা হবে তা তুই কল্পনাও করতে পারবি না। তখন নাকি স্বপ্নের মধ্যেই ওই প্রজেক্ট ম্যানেজার
উনি সেই অবয়বকে জানান যে এখানে আমার কি দোষ, আমি তো চাকরি করি, আমাকে নিয়ে আসছে এই প্রজেক্টটা ঠিক সময় শেষ করার জন্য। তো এটা তো কোম্পানির কাজ যে তারা এখানে কাজ করবে কি করবে না, এটা তাদের সিদ্ধান্ত। আমার তো এখানে কিছু করণীয় নাই, আমার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেটা করব, এটা আমি থামাতে পারবো না। তখন নাকি স্বপ্নের মধ্যে বলা হয় যে তুই কাজ করতে পারবি 3টা শর্তে, এই 3টা শর্তের যে কোনো একটা শর্ত মেনে নিলেই তোকে কাজ করতে দেয়া হবে, তা না হলে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে তোকে। প্রথম শর্ত, তোর ছেলেকে নিয়ে যাব আমরা। এটা তো ম্যানেজার রাজি হয় না, কেউ তো তার সন্তানকে দিতে চাইবে না, এটাই স্বাভাবিক। যদি এটা না মেনে নেওয়া হয় তাহলে অন্য একটা শর্ত, 3 জন শ্রমিককে বলি দিতে হবে। এটা ম্যানেজার মেনে নেয় না। এরপর নাকি বলা হয় 4 থেকে 5 হাজার শ্রমিককে খাওয়াতে হবে, একসাথে এক বসায় খাওয়াতে হবে। তো ম্যানেজার এটাও বলে এটাও অসম্ভব। কেন অসম্ভব? কারণ ওই জায়গাতে 4-5 হাজার শ্রমিক একসাথে পাওয়া সম্ভব নয়। এটা ওই জায়গার প্রেক্ষাপটে সেটা অসম্ভব ছিল। এখন ম্যানেজার কি আসলেই 3টা শর্ত রিজেক্ট করেছিল নাকি কোনো একটা মেনে নিয়েছিল? নিজের সন্তানকে তো দিতে চাইল না। 4-5 হাজার শ্রমিককে এক জায়গা করাটাও এটা টাফ ছিল, কারণ কোম্পানির নীতিগত সিদ্ধান্ত ছাড়া এই রকমের একটা কাজ করাটা অসম্ভব ছিল। কারণ ওই জায়গায় বিশেষ করে ওই দ্বীপে আসতে হলে জাহাজে করে শ্রমিক নিয়ে আসতে হবে। তাহলে এত শ্রমিক জাহাজে করে নিয়ে আসবে, সরকার কি সেটা অ্যালাউ করবে? নিশ্চয়ই করবে না। সরকার কেনই বা 4-5 হাজার শ্রমিককে ওখানে যেতে দেবে ঘুরতে? নিশ্চয়ই না। তো এটাও কিন্তু আসলে চোখে পড়ার মতো। তাহলে নীরবে নিভৃতে কোনটা করা যায়? নিশ্চয়ই 3 জন শ্রমিককে বলি দেয়া। ম্যানেজার কি এটাই মেনে নিয়েছিলেন? চলুন সামনে এগিয়ে যাই, আসলে কি হয়েছিল সেখানে। কাজ শুরু হয়ে যায়। 3 শিফটে কাজ হতো। 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করে 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, 3 8 24, এইভাবে 3 শিফটে কাজ হতো। 24 ঘন্টা কাজ চলতো। কি রাত, কি দিন, কি দুপুর, কি সকাল, কি ভোরবেলা, কি মধ্যরাত, কন্টিনিউ কাজ চলছে। কাজ চলতে চলতে যখন 30 তলা পর্যন্ত কমপ্লিট হয়ে যায়, ওটা ছিল 56 তলা বিশিষ্ট একটি বিল্ডিং, এরকম একটা প্রজেক্ট ছিল। 30 তলা হয়ে গেছে। ভারী মালামাল তোলার জন্য আবার শ্রমিকরা যেন দ্রুত উপরে উঠতে পারে এই জন্য কিন্তু আলাদা লিফট থাকতো, শ্রমিকদের তোলার জন্য আলাদা লিফট থাকে। তো 30 তলা যখন হয়ে যায় তখন শুরু হয়ে গেল সমস্যা। 30 তলা হইতে কিন্তু খুব বেশি দিন লাগে নাই, দ্রুত কাজ করেছে সবাই। 30 তলা হয়ে যাওয়ার পর যে শ্রমিকরা বিভিন্ন ফ্লোরে থাকতো ওইখানেই, তারা রাতের বেলা শুনতো তার ঠিক ইমিডিয়েট উপরের ফ্লোরে কে যেন দৌড়াদৌড়ি করছে। এত দৌড়াদৌড়ি করছে যে ঘুমাতে পারে না। এখন দেখা যাচ্ছে যে কাজ তো কন্টিনিউ হচ্ছেই, 24 ঘন্টায় কাজ হচ্ছে। হয়তোবা এ কারণেই কোনো একটা জায়গায় শব্দ হচ্ছে, কিন্তু না, তারা এমন এমন ফ্লোরে থাকতো যেই ফ্লোরে আসলে শব্দ হওয়ার কথা না। 30 তলার উপরে কাজ হবে, কিন্তু যারা একদম নিচের দিকে থাকে তাদের তো ইমিডিয়েট ছাদের উপরে কেউ ছিল না। তারা চিন্তা করলে এত রাত্রে দৌড়াদৌড়ি করে কে? কেউ কেউ উপরে উঠে কিছুই দেখতে পেত না। এর মধ্যে ওখানে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। সেটা হচ্ছে মাঝে মাঝে নাকি ওই প্রজেক্টের আশেপাশে বিল্ডিং এর কিনারে সাদা শাড়ি পরা কোনো একটা নারী অবয়বকে দৌড়াদৌড়ি করতে দেখতো, দৌড়ে ছাদ থেকে লাফ দিত, কিন্তু কোথায় যে পড়তো এটা কেউ দেখতো না। শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। এই আতঙ্কে অনেক শ্রমিক ভয়ে সেখান থেকে চলে যেতে থাকে। শ্রমিকদের সংখ্যা যখন কমে গেল তখন এই চাইনিজ ম্যানেজার পড়ে গেলেন এক বিপদে। কারণ তাকে তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। প্রত্যেকটা ফ্লোর, প্রত্যেকটা কাজের ইউনিটগুলো একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে যে এই কাজগুলো এই সময়ের মধ্যে শেষ করতে হবে। শ্রমিক চলে যাচ্ছে, এখানে উনি কাজ করাবেন কাকে দিয়ে? এই জন্য যেই শ্রমিকরা ছিল তাদের কাজের সময়টা বাড়িয়ে দেওয়া হয়। বিষয়টা এরকম যে প্রত্যেকের কাজ আর একটা গ্রুপের সাথে ওভারল্যাপ হবে আর কি। যেমন
কারো 8 ঘন্টা, তো তারা তাদের কাজ করতে থাকবে, অন্যরা এসেও ওই সময় তারাও তাদের কাজ করতে থাকবে। তাদের 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা করে দেওয়া হলো, মানে প্রত্যেকটা গ্রুপই 12 ঘন্টা করে কাজ করবে। 8 ঘন্টা পরে আর একটা গ্রুপ আসার পরে আগের গ্রুপও 4 ঘন্টা অতিরিক্ত কাজ করবে। তো এইভাবে প্রত্যেকটা গ্রুপ অতিরিক্ত করে 4 ঘন্টা বা 3 ঘন্টা এরকম কাজ করবে, তা না হলে তো কাজ শেষ হবে না। তো এইভাবে কাজ শুরু করা হলো। 30 তলা যখন হয়ে 31, 32 তলা এরকম হয়ে গেছে, তো এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এক একটা ফ্লোরের যখন ছাদ ঢালাই হয়, আমাদের দেশে আমরা দেখি যে কাঠ দিয়ে ফ্রেম করে উপরে ছাদ ঢালাই দেওয়া হয়। ইদানিং দেখা যাচ্ছে যে স্টিলের পাতগুলো দেয়া হয়। তো ওই রকমই ওইখানে অ্যালুমিনিয়ামের পাত দেওয়া হয়, দিয়ে ছাদ ঢালাই হওয়ার পর নির্দিষ্ট সময় পর সেগুলো আবার খুলে ফেলা হয়। এগুলো এবার পরবর্তী উপরে যে ছাদ ঢালাইটা দেওয়া হবে তখন সেগুলো সেখানে সেট করা হয়। এরকম একটা ফ্লোরে যখন অ্যালুমিনিয়ামের পাতগুলো খোলা হবে, তখন একজন শ্রমিক একটা অংশে কাজ করছিলেন, সেখানকার অ্যালুমিনিয়ামের পাত্রটি খুলবেন। তখন কিন্তু অনেক রাত, ওই রাতের শিফটে যারা কাজ করছিলেন ওইখানে আশেপাশে 5-6 জন লোক কাজ করছিলেন আর কি, ঠিক ওই জায়গাটাতে। বিভিন্ন সাইড আছে, তো এই সাইডে এই কয়জন কাজ করবে, ওই সাইডে ওই কয়জন কাজ করবে। তো তখন একজন নাকি কাজ করতে করতে হয় কি, একটা অ্যালুমিনিয়ামের পাত কিছুতেই খুলতে পারছে না। উনি তখন পাশে আরেকজনকে ডাকেন, সে আসে। সে আসার পর 2 জন মিলে খুলতে পারছে না, এভাবে আরেকজনকে ডাকা হয়। এরকম করতে করতে 3 জনকে ডাকা হয়, প্রথমে একজন পরে 3 জন, মোট 4 জন ব্যক্তি মিলেও কোনোভাবেই এই অ্যালুমিনিয়ামের পাতটাকে খুলতে পারছে না। অনেক চেষ্টার পর হঠাৎ করে অ্যালুমিনিয়ামের পাতটা এমনভাবে খুলে যায়, আর ওই অংশটা ছিল একদম ছাদের কিনারে, মানে ওই ফ্লোরের ছাদের কিনারে ছিল। এমনভাবে হ্যাঁচকাটানে খুলে যায়, এই 3 জন তাদের বডির ব্যালেন্স রাখতে পারে না। এরা 3 জনই এই বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। তবে ওই অংশটা এমন একটা জায়গায় ছিল যে একদম ছাদের কিনারে যেই অংশটা, এই ছাদের কয়েকটা পার্ট ছিল, বিল্ডিং এর মাঝামাঝি কিছু জায়গা থাকে না, যেমন লিফটের জায়গা, যে লিফটটা উঠবে এরকম কিছু জায়গা ফাঁকা থাকে। এছাড়া কিছু কিছু জায়গায় ফাঁকা রেখেছিল তারা, ওই হয়তো বা ওই বিল্ডিং এর ডিজাইনটা এরকম ছিল। আবার আমরা দেখি যে কয়েকটা টাওয়ার বিশিষ্ট বিল্ডিং, একটাই বিল্ডিং কিন্তু মাঝখানে ফাঁকা থাকে, এরকম কিছু জায়গায়। এবং দেখা যাচ্ছে যে এরকম কিছু বিল্ডিং থাকে যে 4টা টাওয়ার, এই প্রত্যেকটা বিল্ডিং এর মাঝখানে ফাঁকা থাকে। আবার দেখা যাচ্ছে যে কলাম দিয়ে এগুলো যুক্ত থাকে। আবার দেখা যাচ্ছে এই 4টা টাওয়ারের আবার মাঝখানের অংশ ফাঁকা থাকে, হয়তো বা এরকম কোন একটা জায়গা ছিল আর কি। তো ওই রকম একটা জায়গায় এই 3 জন পড়ে গিয়েছিল। পড়তে পড়তে একজনের বডি এসে 8 তলায় পড়ে, আর একজনের বডি 2 তলায় পড়ে, আর একজনের বডি একদম নিচ তলায় পড়ে। আর আরেকজন, উনি ওই ধাক্কা খেয়ে নিচে পড়েন নাই, ওনার ধাক্কাটা ছিল উল্টো দিকে, তার মানে হচ্ছে যেই পাশটা আসলে কিনারে না ওই দিকে। উনি আল্লাহর রহমতে বেঁচে যান। তো ওনার মুখ থেকে এই ঘটনাটা শোনা যায়। যখন 3 জন নিচে পড়ে যায়, অনেক জোরে শব্দ হয়। তখন যারা ঘুমন্ত ছিল বা অন্যান্য সাইডে যারা কাজ করছিল, এরাও দৌড়ে চলে আসে, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এখানে আর একটা কথা বলে রাখা ভালো, মাঝে মাঝেই নাকি ওই বিল্ডিং এর যেই শ্রমিক লিফটটা, যেই লিফট দিয়ে শ্রমিকরা ওঠানামা করতেন, ইঞ্জিনিয়াররা ওঠানামা করতেন, এই লিফটটা রাতের বেলা একা একাই চলাচল করত। এমনও হতো যে সেখানে পাওয়ার সাপ্লাই নাই, কিন্তু লিফটটা ওঠানামা করছে। এটা একটা ভুতুরে লিফট হিসাবে সকলের কাছে পরিচিত ছিল। ওই সময় শ্রমিকরা যে নিচে নামবে, নিচে নামার জন্য লিফটটা তারা খুঁজছে, তারা দেখে লিফটটা নিচে। আবার নিচ দিকে যে শ্রমিকরা, তারা যে উপরে উঠে কি হয়েছে এটা দেখবে, তারা দেখে লিফটটা উপরে। এইভাবে এই একটা লিফট শ্রমিকরা 2 জায়গায় দেখছিল, উপরে শ্রমিকরা দেখছে নিচে, আর নিচে শ্রমিকরা দেখছে উপরে। এখন তারা ছোটাছুটি শুরু করেছে, কি করবেন এখন? তখন এই 30 তলা থেকেই তারা নিচে নামবেন এমন সিদ্ধান্ত নেন। যে যেই ফ্লোরে ছিল, লিফটে তো আর ওঠানামা করা যাচ্ছে না, সবাই নিচে নামবেন। এভাবে তারা নিচে নামেন। হই হুল্লো শুরু হয়ে যায়, পুলিশকে খবর দেয়া হয়। এই যে হুসাইন রনি ভাই জানিয়েছেন, ওই সময় অনেক শ্রমিকরাই নাকি বাইরে বের হতে ভয় পেয়েছেন, কেননা তাদের ওয়ার্ক পারমিট ছিল না, অবৈধভাবে এসেছেন, কাগজপত্র তখনও বৈধ হয়নি,
বাইরে বের হলে, পুলিশের মুখোমুখি হলে তখন আরেকটা বিপদ হতে পারে। ইচ্ছা থাকার পরে ওনারা বাইরে বের হতে পারেন নাই। আর দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এই 3 জন শ্রমিক যারা পড়ে গিয়েছেন, পড়ে নির্মমভাবে নিহত হয়েছেন, এই 3 জনই বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ভাই। তাদের বডি পুলিশ নিয়ে যায়, ফ্রিজিং করে রাখে। 15 থেকে 16 দিন পর তাদের ঠিকানা গুছিয়ে পুলিশ সরকারের পক্ষ থেকে লাশ বাংলাদেশে পাঠিয়ে দেয়। এরপর কি হলো? এরপরে ঘটল আরো ভয়ঙ্কর কিছু ঘটনা। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এরপর রাতের বেলা অনেকেই নাকি এই 3 জন শ্রমিককে দেখতো। তারা বসে গল্প করছে, কান্নাকাটি করছে, হাঁটাহাঁটি করছে। কেউ কেউ নাকি তাদেরকে কাজও করতে দেখতো। এই সমস্যা যখন শুরু হয়ে গেল, ভয়ে লোকজন আরো এই প্রজেক্টের কাছ থেকে সরে অন্য প্রজেক্টে গিয়ে যোগ দিল। এরকম চলতে থাকলে তো আসলে একটা প্রজেক্ট চলতে পারে না। প্রজেক্টের কাজ বন্ধ হওয়ার উপক্রম। এমনই এক রাতের বেলা সবাই এক বিভৎস দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে। কাজ করছে একটা ফ্লোরে লোকজন, হঠাৎ করে দেখে লিফটটা একা একাই উপরে উঠছে। নিশ্চয়ই কেউ লিফটে উঠবে। হ্যাঁ, উঠছে। কে উঠছে? সেই চাইনিজ ম্যানেজার। কিন্তু চাইনিজ ম্যানেজার, এ কি অবস্থা? সবাই দেখলো ওই লিফটে মূলত চাইনিজ ম্যানেজার ঝুলে রয়েছে। বিভৎসভাবে তাকে হত্যা করা হয়েছে। তার লাশটা ওই লিফটে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা দেখার সাথে সাথে সবাই তো চিৎকার চেঁচামেচি শুরু করে। পুলিশকে খবর দেয়, পুলিশ আসে, চাইনিজ ম্যানেজারের লাশ উদ্ধার করা হয়। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। তার স্ত্রীর সাথে যখন যোগাযোগ করা হয়, তার স্ত্রী জানায় যে ওই রাতে অন্য আরেকজন ইঞ্জিনিয়ারের ডিউটি ছিল। হঠাৎ করেই নাকি কে যেন এসে তাকে ডাক দেয়। ওই সময় নাকি উনি ওনার স্ত্রীর সাথে ফোনে কথা বলছিলেন। ওনার স্ত্রী জানায় যে হঠাৎ করেই কেউ বলেছে যে প্রজেক্টে আগুন লেগেছে। যেহেতু উনি মেইন ম্যানেজার, পুরো প্রজেক্টের ম্যানেজার, উনি, ওনার আন্ডার আরো ম্যানেজার রয়েছে। এখন আগুন লেগেছে, ওনাকে তো সেখানে যেতে হবে। উনি তখন ওনার স্ত্রীকে বলেছিলাম যে একজন লোক আসছে, বলতেছে যে প্রজেক্টে আগুন লেগেছে, তুমি ফোনটা রাখো, আমি একটু দেখে আসি। এটা নাকি বলেছে। এবং ওই লোক যে ডাকাডাকি করেছে, ফোনের অপর প্রান্তে চায়না থেকে তার ওয়াইফ কিন্তু সেটা শুনতেও পেয়েছে। এই জন্য উনি চিন্তা করছেন যে আগুন লাগছে, যাক, তার স্বামী যাবেই তো, এটা তো তার দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু উনি কিভাবে মারা গেলেন, ওনাকে কে হত্যা করলো, ওনাকে হত্যা করে এই লিফটে কে ঝুলিয়ে দিল, এই বিষয়টা তখন এক রহস্য হিসেবে রয়ে যায়। যখন এই ঘটনাটা ঘটে তখন এই প্রজেক্টের কাজ বন্ধ হয়ে যায়। সব শ্রমিকরা এখান থেকে চলে যায়। এমনকি যে হোসাইন রনি ভাই, উনিও চলে গিয়েছিলেন। স্থানীয় এক হুজুরের মাধ্যমে এই তথ্যটা জানতে পারেন সকলে। এরপর আস্তে আস্তে এক মুখ দুই মুখ হতে হতে অনেকেই এই মূল বিষয়টা জানতে পারেন। হুজুর জানিয়েছিলেন কিভাবে ওনাকে স্বপ্ন দেখানো হয়েছিল, কি বলেছিল। মূলত এই চাইনিজ ম্যানেজার 3 জন শ্রমিককে বলি হিসেবে দিতে রাজি হয়েছিলেন। উনি নাকি জানতেন যে কোন অংশে এই 3 জন শ্রমিক দাঁড়াবে। মূলত ওই ইউনিটেই এই 3 জনকে কাজ দেয়া হয়। 3 জন ছাড়াও আরো কয়েকজনকে কাজ দেয়া হয়। কিভাবে ওরা মারা যাবে, কিভাবে ওদেরকে দুর্ঘটনায় ফেলে হত্যা করা হবে, এই দায়িত্বটা নাকি ওই জিনদের ছিল। ওরা এভাবেই ওই অ্যালুমিনিয়ামের পাতটাকে এমনভাবে আটকে রেখেছিল, এবং যখনই খুলে যায় তখনই যে হ্যাচকা টানটা অনুভূত হয়, তখন এই 3 জনকে এক সাইড থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এভাবেই এই 3 জন নিহত হয়। নিহত বলাটা ভুল হবে, হত্যাকাণ্ডের শিকার হয়। এরা মারা যাওয়ার পর কিছু ভালো জিন, তারা ক্ষুব্ধ হয়ে মূলত এই চাইনিজ ম্যানেজারকে হত্যা করেছিল। এটাই সেই হুজুর বলেছিলেন। প্রায় 3 মাস এই প্রজেক্টের কাজ বন্ধ ছিল। এরপর পুনরায় ওই প্রজেক্টের কাজ শুরু হয় এবং কাজ শেষও হয়। এই ঘটনার পর এই হোসাইন রনি ভাই, উনি চিন্তা করেন যে উনি আর কনস্ট্রাকশন রিলেটেড কাজ করবেন না। এরপর থেকে উনি পেইন্টিং এর কাজে নিজেকে মনোনিবেশ করানোর চেষ্টা করেন। এখন পর্যন্ত উনি পেইন্টিং এর কাজই করছেন মালয়েশিয়াতে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন 30 তলা থেকে কিভাবে তারা নিচে পড়ে গেলেন। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই তো
কঠিন এই কাজটি ওনারা করছিলেন। ওনারা কি জানতেন মৃত্যুর আগে যে ওনারা কি ভয়ঙ্কর এক চক্রান্তের শিকার হচ্ছেন? আমার ধারণা যে ওনাদের পরিবারও এই বিষয়টা ওইভাবে জানতেন না। ওনাদের নাম কি, ওনাদের বাড়িটা এক্সাক্ট কোথায়, এটা হোসাইন রনি ভাই আমাদেরকে জানাতে পারেননি। তবে আপনাদের হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি জানাচ্ছি যে আপনাদের যদি ওই সময় 2016 সালে আপনাদের আশেপাশে মালয়েশিয়ার এরকম ফরেস্ট সিটিতে এই দুর্ঘটনায় নিহত হওয়া কোনো শ্রমিকের বাড়ির ঠিকানা জানা থাকে, তাদেরকে অন্তত এই মেসেজটা পৌঁছে দেবেন যে কিভাবে ওনারা এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এখানে কোনো মানুষের হাত ছিল না। আর এই কাজে যেহেতু বাধ্য হয়ে রাজি হয়েছিলেন ওই চাইনিজ ম্যানেজার, এই চাইনিজ ম্যানেজারকেও এর খেসারত দিতে হয়েছে। এটা কি ভালো জিনেরাই করেছে নাকি অন্য জিনেরা, বিশেষ করে ওই জায়গাতে যারা থাকতো তারা করেছে, এটা নির্দিষ্টভাবে বলা খুব কঠিন। তবে এতটুকু বলা যায় যে যতটুকু তথ্য পাওয়া গিয়েছিল আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এভাবে যারা দেশের বাইরে গিয়ে নির্মমভাবে নিহত হচ্ছেন বা স্বাভাবিকভাবে মারা যাচ্ছেন, কিন্তু সব মৃত্যুই তো অত্যন্ত দুঃখজনক। এই তো কয়েকদিন আগে একজন ভাই প্রবাস থেকে ফিরছিলেন, তাকে রিসিভ করার জন্য তার পরিবারের সদস্যরা গিয়েছিলেন, শিশু সন্তান সহ পরিবারের সবাই গিয়েছিলেন। গাড়ির ড্রাইভার ঘুমিয়ে পড়েছিলেন গাড়ি চালাতে চালাতে। গাড়িটা নিয়ে রাস্তার পাশে থেকে একটি খাদে নামিয়ে দেন। পুরুষ সদস্যরা বের হতে পারলেও নারী শিশুরা বের হতে পারেননি। কি নির্মম দৃশ্য ফেসবুকে, ইউটিউবে ভেসে বেড়াচ্ছে। একবার চিন্তা করুন, উনি বিমানে ওঠার আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, স্বপ্ন যাবে বাড়ি। স্বপ্ন কি বাড়ি গিয়েছিল নাকি দুঃস্বপ্ন বাড়িতে গিয়েছিল? পরিবারের সকলকে হারিয়ে উনি এখন পাগল প্রায়। প্রিয় লিসেনার্স, এই ধরনের ঘটনাগুলো আসলে বর্ণনা করার মতো মানসিক অবস্থাও আমার থাকে না। আমি এই ধরনের দৃশ্যগুলো এখন আসলে এভাবে দেখতেও পারি না। আস্তে আস্তে এই দৃশ্যগুলো আমি দেখা অনেকটা বন্ধই করে দিয়েছি, কেন যেন আমি আর সইতে পারি না। ঘটনা কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, ফেসবুক পেজ এবং গ্রুপে কমেন্ট করে জানাতে পারেন। চলুন ঘটনা চলে যাই। ঘটনাটি ঘটেছিল 1981 কি 82 সালের দিকে। চাঁদপুর সফরমালী স্কুল থেকে উত্তরে 1 নং বিষ্ণুপুর ইউনিয়ন আছে। এই 1 নং বিষ্ণুপুর ইউনিয়নের সাইফুল প্রধানিয়ার বাড়ি। এই সাইফুল প্রধানিয়ার ছেলের নাম শাহনেয়াজ প্রধানিয়া। তাদের বাড়িটা ছিল নদীর কাছাকাছি। নদীর কাছাকাছি একটা খালও ছিল। যে নদী থেকে পায়ে হেঁটে বাড়িতে যেতে সর্বোচ্চ 2 মিনিট লাগতো। তো এই যে সাইফুল প্রধানিয়া, তিনি ছিলেন মূলত একজন ভ্যান গাড়ির চালক। আর এই শাহনেয়াজ প্রধানিয়া, যিনি ছেলে আর কি, সে মাছ ধরত। তাদের জীবনযাপন ছিল খুবই সাদামাটা, কিন্তু খুব একটা সমস্যা তাদের ছিল না। টাকার অভাব বলতে ওই রকম টাকার অভাব ছিল না, মানে যা উপার্জন করত চলে যেত আর কি, ভাত মাছ খেয়ে মোটামুটি চলে যেত। এই যে সাইফুল প্রধানিয়া, ওনার যিনি স্ত্রী, ওনার জীবনটাও মোটামুটি সাদামাটাই বলতে হবে। এই যে শাহনেয়াজ প্রধানিয়া, তার আবার একটা বোন ছিল। এই কয়জন মিলেই ছিল তাদের সংসার। সাইফুল প্রধানিয়া সারাদিন ভ্যান চালাতেন, সন্ধ্যায় বাড়ি ফিরতেন। সন্ধ্যায় খাবার খেয়ে ঘর থেকে বের হতো, নদীর পাশ ঘেঁষে একটা ছোট্ট মাছের আড়ত ছিল, সেখানে আড্ডা দিত। হুক্কা খাওয়া, তাস খেলা, হাসাহাসি, হইচই করা, এইভাবেই রাত 12টা-1টা অবধি তার চলতো। আর যে শাহনেওয়াজ প্রধানিয়া, সে কি করতো, নদীর আইল বেয়ে বোটে করে মাছ নিয়ে এই আড়তে আসতো রাত 9টা কি 9:30টার দিকে। এরপর আড়তের হিসাব নিকাশ শেষ করে সেও অন্যদের মতো বাবার মতো তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা, গুটি খেলা, এগুলো করতো। আবার একত্রে বন্ধুদের নিয়ে নদীর পাড়ে বসে উচ্চস্বরে গান টান গাইতো। তার আবার অন্য ধরনের মদ অভ্যাসও ছিল, কিঞ্চিত নেশাপানি করা আর কি। তো একটা পর্যায়ে বাপ বেটা অনেক সময় একসাথেই বাড়ি ফিরতো।
তো বাপেরও যেই অভ্যাস, অনেক সময় ছেলেরও সেই একই অভ্যাস ছিল আর কি। ওই সময় প্রেক্ষাপট বলছি। তখনও কিন্তু শাহনেওয়াজ প্রধানিয়ার বিয়ে হয়নি, তার বয়স তখন 26 কি 27 বছর এরকম। তো এই যে শাহনেওয়াজ প্রধানিয়ার একটা গুণ ছিল, সেটা হচ্ছে সে খুব ভালো বাঁশি বাজাতে পারত। গ্রামের সবাই তার বাঁশি বাজানো শুনতে চাইতো, আর অনেকেই তাকে শাহনেওয়াজ বাঁশিওয়ালা বলেও ডাকতো। এটাই একটা সময় তার ডাক নাম হয়ে যায়, যে শাহনেওয়াজ বাঁশিওয়ালা। শুধু শাহনেওয়াজ বললে মানুষ বলতো, ও শাহনেওয়াজ বাঁশিওয়ালার কথা বলছেন, এমনটা বলতো আর কি। মাঝে মাঝে মাছ ধরা তো সরকার কর্তৃক নিষেধ থাকতো। কিছু কিছু সময় থাকে না, যেমন ইলিশ মাছ যখন ধরা নিষেধ থাকে, এরকম একটা সময়। তো এরকম সরকারি কিছু নিষেধাজ্ঞা থাকতো, যেই সময় মাছ ধরা যাবে না। তো ওই সময় সে কি করত, গ্রামে ঘুরে ঘুরে যাত্রাপালা করত। তো এরকম নির্দিষ্ট কিছু সময়ে সে যাত্রাপালা করে বেড়াতো। সে লম্বায় খুব বেশি না, আবার খাটোও না, 5 ফুট 6-7 ইঞ্চি হবে আর কি। মাঝারি গড়নের উজ্জ্বল শ্যামলা ছিল এই শাহনেওয়াজ। তো ঘটনা যেখান থেকে শুরু, 1981-82 সালের মাঝামাঝি হবে আর কি, তখন সময়টা অক্টোবর মাস হবে আর কি। তখন মাছ ধরা নিষিদ্ধ। এই শাহনেওয়াজ কেবল তার বাড়িতে এসেছে পাশের এক গ্রাম থেকে যাত্রাপালা করে, মানে মাত্র আসছে আর কি। হাতে বিশাল সাইজের একটা কাতল মাছ, কিছু মিষ্টি, নাড়ু ইত্যাদি। পালার সাথেই, অর্থাৎ যাত্রাপালার সাথেই মেলা বসেছিল, সেখান থেকে কিনেছে। তো রাত অনুমানি তখন 10টা কি 10:30 হবে। বাসায় এসে খাবার খেয়ে, ওই দিন আবার শাহনেওয়াজের ভালো ইনকাম হয়েছিল, সে খুব খুশি। সে তার মাকে বলে যে সব দিনের চেয়ে আজকে ইনকাম তো বেশি হয়েছে। তো মা জিজ্ঞেস করে যে এখন কোথায় যাবি? বলে যে যাই, একটু নদীর ঘাটে যাই। শাহনেওয়াজ দেখায় যে সে যেই ইনকামটা করেছে ওই দিন, মোটামুটি সব খরচ বাদেও তার কাছে তখনও 209 টাকা ছিল। সেই 1981-82 সালের দিকে 209 টাকা মানে তো বুঝতেই পারছেন, গ্রাম এলাকায় অনেক টাকা। তারপর আবার একজন লোক খুশি হয়ে তাকে একটা পুরস্কারও দিয়েছে তার অভিনয়ে খুশি হয়ে। তো শাহনেওয়াজ বলে যে মা, আমার আসতে একটু দেরি হবে, দরজার খিলটা লাগাই দিও না, দরজাটা একটু চাপায় রাখো, আর দরজার সামনে একটা শক্ত কিছু দিয়ে রাখো আর কি, যাতে করে বাইরের থেকে মনে হয় বন্ধ, আমি দরজাটা খুলে ঢুকে যাব। তো এই বলে সে ঘর থেকে বের হয়ে যায়, বাঁশি, কিছু চানাচুর, একটা গামছা নিয়ে বের হয়েছে। তো মা বুঝতে পেরেছিল সে তো আজকে অনেক খুশি, ইনকাম ভালো হয়েছে, নিশ্চিত নদীর পাড়ে বসে থাকবে আর বাঁশি বাজাবে। তো অনেক রাত্রে শাহনেওয়াজের বাবা ফেরত আসছে, তখন জিজ্ঞেস করে শাহনেওয়াজের কি অবস্থা, কোথায় সে? তখন তার মা সব খুলে বলে। বাবাও শুনে কোনো প্রতিক্রিয়া জানান না, কারণ জানতো যার ছেলেও ওই ছোটবেলা থেকেই উড়নচণ্ডী মার্কা লোক, ঘুরে ঘেরে বেড়াতে পছন্দ করে, আর সেও এই একই স্বভাবের লোক। বাবার একটা স্বভাব পেয়েছে ছেলে, ছেলে তো মাছ ধরার পেশায় জড়িয়ে আছে, রাত করে বাড়িতে আসে, এটা নতুন কিছু না। তো রাত্রে সবাই ঘুমিয়ে যায়। পরদিন সকাল যায়, বিকাল যায়, সন্ধ্যা হয়ে আসে, শাহনেওয়াজ আর বাড়িতে আসে না। তো তার বাবা যখন বাড়িতে আসে, জানানো হয় যে শাহনেওয়াজ তো ওই যে রাত্রে গেল, আর তো বাড়িতে আসেনি। তখন তার বাবা বলে, চিন্তা করো না, হয়তো বা হঠাৎ করে কোনো যাত্রাপালার খবর পাইছে, এই জন্য ওখানে গেছে, আমাদের জানানোর সময় পাই নাই। সেদিন রাতও চলে যায়, শাহনেওয়াজ আসে না। পরের দিন বিকেলবেলা আসরের আজানের পর হুট করে বাসায় চলে আসে এই শাহনেওয়াজ। শাহনেওয়াজের হাতে দেখা যায় নতুন চকচকে খুব সুন্দর কারুকাজ করা একটা বাঁশি। বাসার সবাই জিজ্ঞেস করে, এই কইছিলি? এই কয়েকদিন তো আমরা খুব চিন্তায় ছিলাম, কি কারণে বাইরে ছিলি বল? একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতো হাসতে হাসতে শাহনেওয়াজ বলে, হঠাৎ করে একটা পালার খবর আসে, এই জন্য চলে গেছিলাম, খবর টবর দিতে পারি নাই। এই কথা বলে সে মায়ের হাতে 500 টাকা দেয়। তখন তার মা বলে যে 500 টাকা, এত টাকা পাইলি? তখন শাহনেওয়াজ বলে, এখন থেকে আর মাছ ধরবো না, ভালো একটা লোক পাইছি, সে আমার বাঁশির সুর শুনে আমাকে 500 টাকা দিছে, আবার আমাকে অনেক ভালো খাবার দাবারও দিছে আর কি। আর সে এটাও বলছে যে এখন থেকে কয়েকদিন পর পর আমি যেন তাকে বাঁশি শোনানোর জন্য যাই, সে প্রতিবার আমাকে 500 টাকা করে পারিশ্রমিক দেবে। সবাই শুনে তো মহা খুশি। সেই
1981-82 সালের দিকে 500 টাকা মানে অনেক টাকা। তখন তো দেখা যাচ্ছে যে ডেইলি রোজগারও কারো 500 টাকা হতো না। এখনও তো এই 2025 সালেও অনেক দিন মজুরও কিন্তু প্রতিদিন 500 টাকা পান না। তাহলে বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স, 1981-82 সালের দিকে সে বাঁশি বাজিয়ে একদিনে সে 500 টাকা করে পাবে। তো এরকম চলছে। কখনো কখনো সে 7 দিন বাড়িতে আসে না, 1 মাসও বাড়িতে আসতো না। তবে যখন ফিরতো দেখা যেত যে কয়েকদিন সে বাড়িতে আসতো না, প্রতিদিন 500 টাকা করে হিসাব করে যত টাকা হয়, ধরুন যে 1 মাস সে বাড়িতে আসে না, তার মানে 15,000 টাকা নিয়ে বাড়িতে ফিরছে। ওই সময় 15,000 টাকায় কিন্তু অনেক জমি জমা পাওয়া যেত। এখন টাকা পয়সা তো ভালোই কামাচ্ছে, বাড়ির লোকেরা একটু সন্দেহ করে বসে, ঘটনা কি, কি এমন পালা যেখানে 1 মাস থাকতে হয়? আর পালা করে কত যাত্রা শিল্পীরা আছে, কত কষ্টে দিনানিপাত করতেছে, খেয়ে না খেয়ে থাকে, ও কি এমন পালা করে এত টাকা নিয়ে আসে, ঘটনাটা কি? তো এটা নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তখন শাহনেওয়াজ বলতো যে এই জায়গার নাম বলা যাবে না, যাদের কাছে যাই তারা এটা পছন্দ করে না, এটা নিয়ে আমার কি কিছু বলো না তো। তো এইভাবেই চলতে থাকে 1 মাস 2 মাস, বছর পার হয়ে যায়, মানে 1 বছর পার হয়ে গেছে। এর ভিতরে সবাই একটা বিষয় খেয়াল করে, সেটা হচ্ছে যে শাহনেওয়াজ নতুন কারুকাজ করা যে বাঁশিটা নিয়ে এসেছিল, এটা না সে কাউকে ধরতে দিত না। বাঁশি সে একাই ওইটা ধরতো, সে বাজাতো, কিন্তু কেউ যে ওইটাকে টাচ করবে এই সুযোগটা শাহনেওয়াজ দিত না। আবার ওই যে নতুন বাঁশিটা সে নিয়ে আসছে, এই বাঁশিটা সে কাউকে বাজায়ও শোনায় নাই। এই যে মাঝে মাঝে নদীর পাড়ে যেত না বাঁশি বাজানোর জন্য, এই নতুন বাঁশিটা আনার পর সে কিন্তু কখনোই তার বাড়ির আশেপাশে এই বাঁশিটা বাজায় নাই, কেউ বাজাতে শোনেও নাই। তার বাড়ির লোকজন হয়তো বা চিন্তা করতে পারে হয়তো বা দূরে গিয়ে বাজিয়েছে, কিন্তু না, আসলে কেউই তার এই নতুন বাঁশির আওয়াজ শোনেনি। সবসময় এই বাঁশিটা সবার কাছ থেকে শাহনেওয়াজ আড়াল করে রাখত। শাহনেওয়াজ নাকি এই বাঁশি রাখার জন্য তাদের ঘরের পেছন দিকে বড় করে আরেকটা ঘর তৈরি করেছিল। সেখানে তখনকার সময়ের প্রেক্ষাপটে মজবুত লকারের ভিতরে বা সিন্ধুকের ভিতরে এই বাঁশিটা রেখে দিত, সবচেয়ে মজবুত আর কি ওই সময় প্রেক্ষাপটে যেগুলো পাওয়া যেত। তো শাহনেওয়াজের অনেক উন্নতি হয়, তার পরিবার তার দেয়া টাকায় নতুন করে জায়গা কেনে, গরু ছাগল কেনে, তাদের যে বাড়িটা সেটা পাকাও করে ফেলে। খুবই কম সময়ে তাদের অনেক উন্নতি হয়। শাহনেওয়াজ পারিবারিকভাবে একটা বিয়েও করে, সে ঘরে একটি ছেলে সন্তানও হয়। এমন করে 5 বছর পার হয়ে যায়। একদিন দুপুরবেলা শাহনেওয়াজ নদীতে গিয়েছে গোসল করতে। ওই যে তার সুন্দর বাঁশিটা, এটা তার ঘরে বালিশের নিচে রেখে দিয়েছে। তো গোসল সেরে সে বাড়িতে আসে, দুপুরে ভাত খায়। অনেক সময় পর সে যখন বাঁশির উদ্দেশ্যে বালিশটা উঠিয়েছে, দেখে সেখানে বাঁশিটা নেই। এই দৃশ্য দেখে শাহনেওয়াজ পুরো বাড়ি চেঁচামেচি করে একদম মাথায় উঠায় ফেলছে, এই আমার বাঁশি কই, বাঁশি কই, বাঁশিটা কোথায় গেল? তো বাড়ির সবাই একসাথে ভিড় জমায়, কি হয়েছে কি হয়েছে, সবাইকে বলে আমার বাঁশি হারাই গেছে। তখন শাহনেওয়াজের স্ত্রী বলেন যে বাঁশি হারায় নাই, আমাদের ছেলে ইয়ামিন, তার ছেলের নাম হলো ইয়ামিন, তো বলতেছে যে আমাদের ছেলে ইয়ামিনের হাতে ওটা দেখেছি, ও মনে হয় ওটা নিয়ে বাইরে গেছে। শাহনেওয়াজ একথা শুনে দ্রুত তার ছেলে ইয়ামিনকে খোঁজার জন্য বাইরে বের হয়ে যায়। সবাই বলছিল, আরে ভাত খেতে বসছো, এখনই বের হবা, খাওয়া দাওয়া করে যাও, ইয়ামিন আছে আশেপাশে। কিন্তু না, শাহনেওয়াজ বলে যে আমাকে যেতেই হবে। সে বাইরে বের হয়ে তার ছেলে ইয়ামিনকে খুঁজতে থাকে, পায় না। নদীর ঘাট, রাস্তাঘাট, বাগান বাড়ি সব জায়গায় খুঁজে, সারা গ্রাম খুঁজেও তার ছেলে ইয়ামিনকে আর সে খুঁজে পায় না। ওই দিনই পুরো গ্রামে মাইকিং করা হয়, সারা রাত ধরে মাইকিং চলে এবং বলে দেওয়া হয় ইয়ামিনকে যে খুঁজে আনতে পারবে তাকে নগদ 2,000 টাকা দেয়া হবে। 1982 সালের পর যদি 5 বছর ধরি 87 সাল, এই 87-88 সালের দিকে 2,000 টাকা গ্রাম অঞ্চলে অনেক টাকাই বলতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই শাহনেওয়াজ কত টাকার মালিক হয়েছিল। পুরো গ্রাম হন্যে হয়ে খুঁজতে খুঁজতে তারা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু কোথাও ইয়ামিনকে খুঁজে পাওয়া যায় না। কবরস্থান, মন্দির, শ্মশান, মসজিদ, কোনো জায়গা বাকি রাখা হয় না। কিছু পুকুরে জালও ফেলা হয়েছে, কিন্তু না, ইয়ামিনকে আর পাওয়া যায় না। একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে
শাহনেওয়াজ খুব ভেঙে পড়ে। কারণ হচ্ছে শাহনেওয়াজের যেই টুকিটাকি বদ অভ্যাস ছিল, বিয়ে শাদী করার পর সবগুলো থেকেই সে ফেরত এসেছিল। ওই যে আড্ডা দেয়া, এটা সেটা করা, টুকটাক নেশাপানি করা, এগুলো সে একদম ছেড়ে দিয়েছিল। একদম সংসারী মানুষ হিসাবে 8-10টা মানুষের মতোই সে চলছিল। দেখা গেল যে তার বাবাও যেরকম ওই আড্ডা টাড্ডা দিত, সেও বিভিন্ন কাজকর্মে যুক্ত হয়ে গেছে। টাকা পয়সা উপার্জন যা করেছে শাহনেওয়াজ, যেটা দিয়ে টুকিটাকি ব্যবসা বাণিজ্য চলছিল। এই জন্য পুরো পরিবারেই একটা কর্মব্যস্ততা চলে এসেছিল, স্বাভাবিক জীবনযাপনের। ওই উড়নচণ্ডী স্বভাব আর কারোর মধ্যেই ছিল না। কিন্তু হঠাৎ করে ছেলেকে হারিয়ে শাহনেওয়াজ খুব ভেঙে পড়ে। ওই পরিবারের সবাই খুবই ভেঙে পড়ে যে ইয়ামিন কোথায় গেল। এরপর শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। দিন পার হয়ে যাচ্ছে, একদিন দুদিন, ছেলেকে তো আর পাওয়া যায় না। তো একদিন এই শাহনেওয়াজের স্ত্রী ঘর থেকে বাইরে বের হয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য। তাদের ওয়াশরুমটা ঘর থেকে কিছুটা দূরে ছিল। তো সে ওয়াশরুমে গিয়েছে। ওয়াশরুম থেকে যখন ফ্রেশ হয়ে ঘরের দিকে আসা শুরু করেছে, তখন সে খেয়াল করে তাদের ঘরের যে মেইন যেই দরজাটা, এই দরজার ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। তখন এই শাহনেওয়াজের স্ত্রী একটু ভালো করে দেখতে যায় যে জিনিসটা আসলে কি বা লোকটা কে। তখন সে যেটা দেখে, সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে যখন এগিয়ে গিয়েছে তখন দেখে যে একটা লোক, এই লোকটার গায়ে কোনো চামড়া নাই। মানুষের শরীরের চামড়া যদি তুলে ফেলা হয় তাহলে একটা মানুষকে কেমন দেখা যাবে, ঠিক তেমন দেখা যাচ্ছে। আমাদের চোখের উপরে কিন্তু চোখের পাতা রয়েছে, এই অংশটা যদি তুলে ফেলা হয় আমাদের চোখটা একদম গোলাকৃতি দেখা যাবে। দেখা যাচ্ছে ওই রকম বড় বড় দুটো চোখ। এতটা বাইরে বের হয়ে এসেছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে হয়তো। সে মুখ দিয়ে কোনো কথা বলছে না, কিন্তু কেমন যেন একটা গড়গড় গড়গড় শব্দ করছে। তো এই দৃশ্য দেখে শাহনেওয়াজের স্ত্রী দেয় প্রচন্ড জোরে এক চিৎকার। যখন চিৎকার দিয়েছে, ওই জিনিসটা লাফ দিয়ে মনে হলো কোন দিকে চলে গেল। আর শাহনেওয়াজের স্ত্রীর চিৎকারে বাড়ির অন্যান্যরা তো ঘুম থেকে জেগে যায়। তারা ঘর থেকে বের হয়, এসে দেখে যে শাহনেওয়াজের স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে ধরাধরি করে ঘরে নিয়ে যায়, জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। যখন তার জ্ঞান ফেরত আসে, সে বলে সে কি দেখেছে। তখন বাড়ির লোকজন বলে যে ছেলে হারানোর শোকে হয়তোবা সে ভুলভাল কিছু দেখেছে। এরপর পরের দিন রাতের বেলা সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এই সময় হঠাৎ করে বাইরে থেকে কান্নাকাটির আওয়াজ শোনা যায়। এই আওয়াজটা ছিল তাদের ছেলে ইয়ামিনের। আওয়াজটা এমন যে মনে হচ্ছে যে একবারে মেইন গেটের সামনেই হচ্ছে। ইয়ামিনকে ওখানে রেখে কেউ মারধর করছে, সেই যন্ত্রণা সে কান্নাকাটি করছে। সবাই তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়, কিন্তু এসে দেখে কিছুই নাই। অবাক কাণ্ড, ইয়ামিনের কান্নার স্বর শোনা গেল, অথচ এখানে কিছুই নাই। সবাই আশেপাশে খোঁজাখুঁজি করে, কিছুই দেখতে পায় না। এমনকি গেটের সামনে তো এই শব্দ তারা শুনেছিলেন যে ওই দিকটা থেকে আসছে, সেখানে তারা দেখে এখানে কোনো পায়ের ছাপ আছে কিনা, দেখে যে না, কিছুই নেই। এভাবে আরো কয়েকদিন চলে যায়। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে একদিন দেখে বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল, যত প্রকার পশু ছিল, গবাদি পশু বিশেষ করে, সবগুলো একসাথে মরে পড়ে আছে। শুধু যে গবাদি পশু মরে পড়ে আছে বিষয়টা এরকম না, ওই বাড়িতে কুকুর বিড়াল ছিল, সেগুলো মরে পড়ে আছে। এমনকি ওই বাড়ির গাছে যে পাখিগুলো বাসা করেছিল, এই পাখিগুলো নিচে মরে পড়ে আছে। ওই পাখির বাচ্চাগুলো নিচে মরে পড়ে আছে। এমন একটা অবস্থা। তারা তো সবাই খুব ভরকে চাই, ঘটনা কি, কেন এমনটা হলো। এভাবে ওই দিনটা কেটে যায় আতঙ্কের মধ্যে। ওই দিন রাত্রেই তাদের একটা গুদাম ঘর ছিল, সেখানে অনেক ধান গম মজুত করা ছিল। সেই গুদামে অনাকাঙ্ক্ষিত ভাবেই আগুন লেগে যায় আর সব শেষ হয়ে যায়। তারপর একদিন রাতে শাহনেওয়াজের মা ঘরের বাইরে কোন একটা কারণে বের হয়েছে। তখন কে যেন তাকে বাড়ির বাইরে ডাকে মহিলা কণ্ঠে। সে মেইন দরজা খুলে বাইরে বের হয়। তখন নাকি তাকে কে যেন একটা ঠাস করে চর মেরে দিয়েছে মুখে। সে চর খেয়ে আশ্রে পড়ে গেছে গেটের সাথে লাগোয়া টিনের উপর। টিনের উপর যখন সে পড়ে গেছে তখন তো একটা শব্দ হয়েছে।
এই শব্দে সবার ঘুম ভেঙে যায়, বাইরে বের হয়ে দেখে যে সেও অজ্ঞান হয়ে পড়েছে, তাকে ধরাধরি করে ঘরে আনে। তখন দেখা যায় এই যে শাহনেওয়াজের মায়ের যে বাম গাল এটা হালকা বাঁকা হয়ে গেছে, মানে এইখানের যে চোয়ালের হাড়টা রয়েছে মনে হচ্ছে কিছুটা সরে গেছে, মানে এত জোরে চটটা মেরেছিল। তার যখন জ্ঞান ফেরত আসে তখন সে কষ্ট করে বলে যে আসলে কি হয়েছিল। সে বেশি কিছু বলতে পারে না, খালি বলে যে পরিচিত একজনের কণ্ঠে ডাক শুনে সে বাইরে গেছে, তখন এই ঘটনা। কে মেরেছে এটা সে বলতে পারে না। এরপর থেকে একটা না একটা সমস্যা তাদের পরিবার লেগেই থাকে, জীবনযাপন একদম অসম্ভব হয়ে পড়ে। এরপর ঘটে একটা দুঃখজনক ঘটনা। এমনিতে তাদের যে ব্যবসা বাণিজ্য ছিল ধস নেমেছে, ইয়ামিন হারিয়ে গেছে, তার লাশটাও খুঁজে পাওয়া যায়নি, সব মিলে সবার মন খারাপ। কোন এক শনিবারের রাত্রে শাহনেওয়াজ ও তার বাবা সাইফুল প্রধানিয়া এলাকার সমাজ কল্যাণ পরিষদ থেকে, ওখানে যে সমাজ কল্যাণ পরিষদ আছে আর কি, সেখানে কোনো একটা কাজ ছিল, সেখান থেকে তার বাড়ির দিকে ফেরত আসে। এসে তারা এক দুঃখজনক ঘটনার মুখোমুখি হয়। তারা দেখে ইয়ামিন যেভাবে হারিয়ে গিয়েছিল হঠাৎ করে ইয়ামিনকে তারা পেয়ে যায়, কিন্তু মৃত অবস্থায়। নিথর দেহ বাড়ির এক পাশে পড়ে আছে। ইয়ামিনের দেহ থেকে মাথা সম্পূর্ণ আলাদা করা, আর মাথা ছাড়া দেহে কোনো চামড়া নাই, শুধু মাথার উপরে চামড়াটা রয়েছে, তা না হলে তো চেহারা চেনা যাবে না। কিন্তু দেহের যে অংশটা পড়ে আছে সেখানে কোনো চামড়া নাই। দেখে মনে হচ্ছিল কেবলই তাকে মারা হয়েছে, খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে। এমনও হতে পারে যে তার শরীরের গলা থেকে নিচের অংশের চামড়াটা প্রথমে তুলে ফেলা হয়েছে, তারপর মাথাটা আলাদা করা হয়েছে, অথবা তার মাথাটাকে কেটে ফেলা হয়েছে, তারপর শরীরের যেই চামড়া সেটাকে ছুলে ফেলা হয়েছে। শরীর থেকে তখনও তাজা রক্ত নাকি ঝরছিল। এত অল্প বয়সী এক বাচ্চা ছেলে, তার এইরকম ভয়ঙ্কর নৃশংস মৃত্যু, এটা কি কেউ মেনে নিতে পারে? এই দৃশ্য দেখার সাথে সাথে শাহনেওয়াজ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পুরো বাড়িতে শোকের মাতম পড়ে যায়। গ্রামের অনেক মানুষ ওই রাত্রে উপস্থিত হন, এসে এই জিনিসটা দেখেছিলেন। পরদিন জোহরবাদ ইয়ামিনের দাফন কাফন সম্পন্ন করা হয়। তবে ওই রাত্রে যারা দেখেছিলেন এছাড়া কাউকে লাশ দেখতে দেওয়া হয়নি, কারণ মাথা ছিল আলাদা করা, শরীরে কোনো চামড়া ছিল না। এই দৃশ্য দেখলে অনেকে ভয় পেতে পারেন। তো বাড়ির সবাই শোকে কাতর। কিছুদিন যেতেই এই যে ইয়ামিনের মা অর্থাৎ শাহনেওয়াজের স্ত্রী ছেলের শোকে এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে বাড়ির পাশে একটা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুরো গ্রামে আবার হইচই পড়ে যায়। এমনিতেই তারা ইয়ামিনের নির্মম মৃত্যুতে শোকে ছিল। তারপর ইয়ামিনের মা মারা যাওয়ার পর আরো শোকাহত হয়ে পড়ে তাদের পরিবার, গ্রামের মানুষও শোকাহত। এত কিছু হওয়ার পরও শাহনেওয়াজ কিন্তু বেশ চুপ ছিল। সে একদম চুপ হয়ে যায়, কারোর সাথে কথা বলে না, খাওয়া দাওয়া গোসলের কোনো ঠিক ঠিকানা নাই। সে একদম সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়। জীবিত মানুষ হয়েও সে যেন এক জ্যান্ত লাশ। এভাবে চলে প্রায় 4-5 মাস। শাহনেওয়াজের চুল, দাড়ি, গোঁফ, নখ সব বড় হয়ে যায়, না খেয়ে খেয়ে শুকিয়ে কাঠ হয়ে যায়। এরপর একদিন হুট করে একজন হুজুরের আবির্ভাব হয় তাদের বাড়িতে। সময় বলাটা একটু কঠিন, তবে যতটুকু মনে পড়ে যেটা বলেছেন আর কি এই সিয়াম ভাইয়ের খালু, যে ওই দিনটা শুক্রবার সন্ধ্যা 7টা কি 8টা হবে। সবাই তখন ঘরে, শাহনেওয়াজ আছে, তার মা বাবা আছে। একজন হুজুর বাইরে থেকে এসে খুব জোর করে সালাম দেন, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছো? তো শাহনেওয়াজের বাবা দরজা খোলেন, দেখেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক, মাথায় পাগড়ি আছে, লম্বা সাদা জুব্বা পরা, হাতে একটা ছোট কেটলির মতো। তার বয়স 60 থেকে 65 মতো হতে পারে। তখন শাহনেওয়াজের বাবা বলেন যে আপনি কে? তখন সেই লোকটা বলেন, বাইরে দাঁড়িয়ে কথা বলবো, ভেতরে আসতে বলবেন না? তখন তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। যখন
এই হুজুর ঘরে ঢুকেছেন। এরপরই হুজুর বলেন যে আপনাদের বাড়িতে কি হয়েছে, কেন এমনটা হচ্ছে তা আমি জানতে পেরেছি। তো যখনই এই কথা উনি বলছেন, হঠাৎ করে তখন শাহনেওয়াজ কাঁদতে কাঁদতে সেই হুজুরের কাছে চলে আসছেন। বলছেন যে হুজুর, আপনি কি করে জানেন? আপনি কি এসবের সমাধান করতে পারবেন? যদি পারেন তাহলে আগে কেন এলেন না? আমার ইয়ামিনটা তো হারিয়ে গেল, আমার স্ত্রীও মারা গেল। আপনি যদি আগে আসতেন তাহলে ইয়ামিনটা হয়তো বা বেঁচে যেত, আমার স্ত্রীটাও আত্মহত্যা করতো না। বলুন আপনি কে? এভাবে শাহনেওয়াজ কাঁদতে কাঁদতে বিলাপ করতে থাকে। তখন হুজুর শাহনেওয়াজের মাথায় হাত দিয়ে আদর করে দেন, সান্ত্বনা দেন। হুজুর বলেন, শাহনেওয়াজ বলো, সে রাত থেকে এখন অবধি যা হয়েছে বলো। তখন এই কথা শুনে শাহনেওয়াজের মা বাবা চমকে ওঠে। সে রাত থেকে এখন অবধি বলতে কি বোঝাতে চাচ্ছে? শাহনেওয়াজ কিন্তু ধরে ফেলছে যে হুজুর আসলে কি বুঝাতে চাচ্ছে। তখন শাহনেওয়াজ বলতে থাকে সেই রাতের কথা। ওই রাত্রে, যেই রাত্রে সে যাত্রাপালা করে বাসায় আসার পর সে বাঁশি নিয়ে বাইরে বের হয়েছিল। মূলত সে বাসা থেকে বের হবার পর নদীর পাড়ে সেদিন রাতে শাহনেওয়াজ বাঁশি বাজাচ্ছিল। প্রায় 30 থেকে 40 মিনিট বাঁশি বাজানোর পর যখন সে থামে, তখন নদীর আরেকটা পাশে খাল আছে, ওই খালের ওই পার থেকে 4 কি 5 জনের মতো মানুষ জোরে জোরে বলছিল, ও ভাই বন্ধ করলা কেন, বাজাও বাজাও, সারাদিন কত খাটাখাটুনি করি, তোমার বাঁশির সুর তো বেশ চমৎকার, ভালোই লাগছে, বাজাও না ভাই। তখন শাহনেওয়াজ বলে, এ তোরা কারা রে? তখন তারা বলে যে, ও ভাই আমাদেরকে চিনবা না, একটু সময় কাটানোর জন্য এখানে আসছি। তখন শাহনেওয়াজ বলে যে, আরে বেটা, তোমাদের জন্য কি আমি বাঁশি বাজাচ্ছি নাকি? যা ভাগ, কোথা থেকে আসছে এগুলা? আমি আমার জন্য বাঁশি বাজাচ্ছি, সময় কাটানোর জন্য। তোমাদের জন্য বাঁশি বাজাবো নাকি? যদি বাঁশি শুনতেই চাও তাহলে কিন্তু 400 টাকা দিতে হবে, তাহলে বাঁশি বাজাবো। মূলত শাহনেওয়াজ মজা করে বলেছিল কথাটা, 400 টাকা কি কেউ দিবে নাকি? তখন সারাদিন মানুষ দিন মজুরি খেটেই 100 টাকা পাইতো না, সেখানে 400 টাকা, এটা তো কঠিন ব্যাপার। তখন ওই পার থেকে ওই লোকজন চলে আসে। কিভাবে চলে আসে শাহনেওয়াজ বলতে পারে না, মনে হলো ওই পার থেকে খালটা হেঁটে হেঁটেই পার হয়ে আসলো। তারা এসে শাহনেওয়াজের থেকে 6 থেকে 7 হাত দূরে মাটিতে বসে পড়ে এবং বলে, কত টাকা চাই তোমার বলো। তখন শাহনেওয়াজ বলে যে, আমি তো বললাম 400 টাকা লাগবে। তখন বলে, আচ্ছা ঠিক আছে, বাজাও। ফজরের আজানের আধা ঘন্টা আগে বাঁশি বাজানো বন্ধ করবা, বাঁশি বাজাও। তখন শাহনেওয়াজ বলে, মিয়া, এই গভীর রাত্রে তোমরা আসছো আমার সাথে ফাইজলামি করার জন্য? তোমরা এই রাতের বেলা 400 টাকা কই পাবা? তোমাদের চেহারা স্রোত দেখে মনে হচ্ছে না যে সারাদিন কামলা দিয়েও তোমরা 50 টাকা উপার্জন করো। এই রাতের বেলা আমার সাথে মজা করার জন্য আসছো? আমি নাকি এখন ফজরের আজানের আধা ঘন্টা পর্যন্ত বাঁশি বাজাবো? ভাই যাও তো যাও, তোমাদের সাথে কথা বলার আগ্রহ আমার নাই। তখন তারা বলে যে, না, বাঁশি বাজাও, অথবা আমাদের সাথে চলো, তোমাকে আবার এখানে রেখে যাব কালকে। এই মুহূর্তে তো আমরা আসলে এত টাকা নিয়ে আসি নাই, আছে টাকা আছে, বাসায় আছে, কালকে যখন তোমাকে রেখে যাব কথা দিলাম 400 না 500 টাকা দিব। তখন শাহনেওয়াজ বলে, তো ঠিক আছে চলো যাই তোমাদের সাথে। তখন তারা কি করে, একটা কালো কাপড় বের করে আর শাহনেওয়াজের চোখ কাপড় দিয়ে বেঁধে দেয়। আসলে শাহনেওয়াজ যে বাধা দেবে এরকমটা তার মনে হচ্ছিল না কোন একটা কারণে। যখনই বেঁধে দিয়েছে সাথে সাথে শাহনেওয়াজের এমন একটা অনুভূতি হয় সেজন্য একটা গতিতে উপরে উঠছে আবার নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে। আমরা অনেক সময় নাগরদোলায় উঠি না, নাগরদোলা যখন উপর দিকে ওঠে কেমন অনুভূতি হয়, আবার নিচ দিকে নামে কেমন অনুভূতি হয়, তার নাকি ওই রকম অনুভূতি হচ্ছিল। এবার বেশ কিছুটা সময় চলার পর তার চোখ থেকে যখন কাপড় খোলা হয় তখন সে একটা বদ্ধ ঘরে নিজেকে আবিষ্কার করে। সেই বদ্ধ ঘরটা বিভিন্ন সুন্দর পাথর দিয়ে কারুকাজ করা, খুব সুন্দর নকশা করা। এটা 4 দেয়ালের কোনো ঘর না, এটা 6 দেয়ালের ঘর। এই ঘরের কোনো দরজা জানালা ছিল না,
তবে ঘরটা বেশ আলোকময় ছিল। আলোর উৎস যে কি এটাও শাহনেওয়াজ বুঝতে পারছিল না। তার মাথার উপরে ছাদ তার থেকে অনেক উঁচুতে, হয়তোবা 50-60 হাত উঁচুতে এরকম ছিল আর কি। আর ওই ঘরে কোনো পিলার ছিল না। যাই হোক, এই জিনিসটা অবাক হয়ে সে দেখছে, চতুর্দিকে দরজা নাই, জানালা নাই, গরমও লাগছে না। হঠাৎ করে দেখে যে দেয়ালের একটা পাশ, যেটা তার মুখের সামনের দিকে ছিল, এরকম একটা অংশ আস্তে আস্তে মাটিতে দেবে যাচ্ছে মনে হচ্ছে আর কি। যখন অনেকটাই দেবে গেল, অর্থাৎ 10/8 ওই দেয়ালটা দেবে গেছে তার কাছে মনে হলো, তখন দেখা গেল যে অনেক বড় আকৃতির বেশ কিছু অবয়ব ওখানে ঢোকা শুরু করেছে। প্রত্যেকের শরীরেই লম্বা জুব্বা ছিল, আর এটার কালার ছিল যে কি সব, উনি শাহনেওয়াজ বলেছেন যে এটা অনেকটা নাকি ঘিয়ে কালারের ছিল, এতটুকু তার মনে আছে, একদম সাদা না। আর এদের মাথার অংশটা ছিল সাদা কাপড়ে ঢাকা, কারোরই মুখ দেখা যাচ্ছিল না। তো শাহনেওয়াজ এটা যখন দেখেছে তখন সে বেশ ভয় পেয়ে যায়। সে গুটি সুটি মেরে হাঁটু জড়িয়ে বসে থাকে এবং ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তখন আবার ওই যেই দেয়ালটা যেটা নিচু হয়ে গিয়েছিল আস্তে আস্তে সেটা আবার উঁচু হতে থাকে, একটা পর্যায়ে দেয়ালটা লেগে যায়। ওখানে যে কয়জন ছিল শাহনেওয়াজ ওইভাবে আসলে গোনে নাই, হবে 7-8 জনের মতো হবে আর কি। এই কয়েকজন সবার মাঝখানে 2 কি 3 হাত ফাঁকা ফাঁকা রেখে ওই 6 দেয়ালের কোনায় কোনায় কুশনের মতো থাকা, আমাদের সোফা সেটে যে কুশনের মতো থাকে না, ওইরকম কিছু ছিল আর কি। সেখানে দেখলো, হঠাৎ করে মনে হলো যে ওইটা ওইখানে চলে আসছে, তো এগুলোর সাথে হেলান দিয়ে বসে। তো একজন শাহনেওয়াজের কাছে আসে এবং তাকে 1 গ্লাস পানি খেতে দেয় এবং বলে, তুমি আমাদের মেহমান, ভয় পেও না, আমরা তোমাকে ক্ষতি করার জন্য এখানে নিয়ে আসিনি। কোনো অসৎ উদ্দেশ্য থাকলে সেই নদীর পাড়েই তো তোমাকে ক্ষতি করতে পারতাম। পানিটা খাও, আর আমি তোমাকে নিয়ে এসেছি, অর্থাৎ যে পানিটা এগিয়ে দিয়েছে সেটা বলছে। আর সেই লোকটা বলে যে এখন সবাইকে তোমার বাঁশির সুর শোনাও। তখন শাহনেওয়াজ ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে পানিটা খায়। খাওয়ার পর তার শরীরে নাকি এক ধরনের একটা উত্তেজনা চলে আসে, মনে হচ্ছে শরীরে তার অন্য ধরনের একটা শক্তি চলে আসছে, তার আর ভয়ও লাগছে না। সে বুঝতে পারে সে এখন আর স্বাভাবিক জগতে নাই, সে এখন জিনেদের দেশে চলে এসেছে, তাকে নিয়ে আসা হয়েছে। যাই হোক, সে বাঁশি বাজানো শুরু করে। বাজাতে বাজাতে কত সময় বাজিয়েছে সে জানে না। যখন শেষ হয় তখন সবাই তার প্রশংসা করে। তখন তার দিকে ছোট ছোট খেজুরের মতো দেখতে একটা ফল ছুঁড়ে মারতে থাকে। ছোট ছোট খেজুরের মতো সবাই একটা করে ফল ছুঁড়ে মারছে, সেও সেটা খায়। সে খেয়ে দেখে এটা খুবই সুস্বাদু, এটা যে আসলে কি ফল তা বোঝা যাচ্ছে না। এরপর তাকে বলা হয় যে তোমার সময় অনুযায়ী অমুক বার, একটা বার বলে দেয় আর কি, তুমি আবার আসবা, তুমি যেখানে ছিলা, যেখান থেকে তোমাকে নিয়ে আসা হয়েছে ওইখানেই আসবা, তোমাকে নিয়ে আসা হবে। এরপর সেখানে থাকা একজন লোক বসা থেকে উঠে আবার শাহনেওয়াজের দিকে আসে, বোঝা যাচ্ছিল সেই এদের সর্দার। শাহনেওয়াজের কাছে এসে সে একটা কাজ করে। সে কি করে, একটা ছোট সুন্দর কারুকাজ করা বাঁশি শাহনেওয়াজের হাতে দেয়। এটা দিয়ে বলে, এই বাঁশিটা আমি তোমাকে দিলাম, এরপর তুমি যখন আসবা এটা দিয়েই বাজাবা, আর সাবধান, তুমি ছাড়া এই বাঁশি আর কেউ যেন না ছয়। বাঁশিটি অনেক যত্নে রাখবা, এটার জন্য কোনো ক্ষতি না হয়। তুমি এই বাঁশি বাজাতে গিয়ে যদি এটার কোনো সমস্যা হয় বা কোনো অংশ নষ্ট হয়ে যায়, তুমি এটা নিয়ে আসবা, আমরা এটা রেখে অন্য একটা বাঁশি দেব। কিন্তু কোনো অংশ তুমি ছাড়া অন্য কারো হাতে যেন নষ্ট না হয়। যদি অন্য কারো হাতে নষ্ট হয় তাহলে তারও জীবন যাবে, তোমারও জীবন যাবে। আর এই বাঁশির সুর শুধু আমাদের সামনে তুলবা, অন্য কেউ যেন এই বাঁশির সুর না শোনে। এইভাবে কথা বলার পর তারা শাহনেওয়াজকে আবার কালো একটা কাপড় দিয়ে চোখ বেঁধে রাখে। তখন শাহনেওয়াজের কাছে মনে হলো এইবার আর ওই নাগরদোলার মতো উঁচু নিচু না, মনে হচ্ছে কোনো একটা চরকিতে সে উঠেছে, মনে হচ্ছে সে একটা ঘূর্ণিপাকের মধ্যে বদ্ধ হয়ে গেছে বা আবদ্ধ হয়ে গেছে। এরপর তার যখন চোখ খোলা হয় দেখে
সে ওই নদীর পারে। তখন তাকে 500 টাকাও দেওয়া হয়, বাংলাদেশি যে টাকা 500 টাকা, এই 500 টাকার একটা নোট দেওয়া হয়। আর সে যখন এসেছে তখন কিন্তু দিনের বেলা, অথচ তাকে নিয়ে গিয়েছিল রাতের বেলা। আর সে যখন আসছে মাঝে কিন্তু কয়েকটা দিন চলে গেছে, এটাও এক রহস্য। কারণ জিনেদের জগতের সময় আর পৃথিবীর সময়ের মধ্যে পার্থক্য রয়েছে। তো যাই হোক, এরপর তো শাহনেওয়াজ চলে আসে। এই বিষয়টা তো সে আর কাউকে বলে নাই। সে বলছিল পালা করতে গেছিলাম, যেহেতু সে যাত্রা পালা করতো, ওই সময় মাছ ধরা নিষেধ ছিল। তো এরপর থেকে শাহনেওয়াজ ওই নদীর পাড় থেকে জিনেদের দেশে আসা যাওয়া করত, তাদেরকে বাঁশির সুর শোনাতো। শাহনেওয়াজকে যে কয়েকদিন রাখতো প্রতিদিনের জন্য 500 টাকা করে হিসাব করে দিত, আবার কখনো কখনো বকশিসও দিত। তো শাহনেওয়াজ কখনো কখনো অতিরিক্ত টাকাও চাইতো, আবদার করত বকশিস হিসাবে, এটাও তারা কোনো কথাবার্তা বলা ছাড়াই দিয়ে দিত। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে জিনের নাকি বলেছিল যে তুমি টাকা না চেয়ে যদি অন্য কোনো কিছু চাইতা আমরা তাই দিতাম। আমরা এক কথায় বিশ্বাস করি, ওই নদীর পারে তুমি 400 টাকা চেয়েছিলা, ওই সময় যদি বলতা আমাকে স্বর্ণ হীরা মণিমাণিক্য দিতে হবে, আমরা রাজি হয়ে যেতাম। যেহেতু তুমি 400 টাকা চাইছিলা, আমরা বলছি হ্যাঁ টাকা দেব, 400 টাকা দেই নাই, বেশি দিছি, 500 টাকা দিছি। যেহেতু আমরা বলছিলাম যে হ্যাঁ টাকা দিব, আমরা এক কথার লোক, আমরা যে কথা দিয়েছি সেটাই রাখছি, তোমাকে কিন্তু এখন চাইলেও আর অন্য কিছু দিব না, টাকাই দিব, এটাই আমাদের রেওয়াজ। যাই হোক, এখন কথা হচ্ছে ইয়ামিন বাঁশি নিয়ে বের হবার পর কি হলো। এতক্ষণ তো শাহনেওয়াজ বলল যে তার সাথে এই ঘটনা ঘটেছিল। এবার হুজুর বলা শুরু করেন যে হুজুর কোথা থেকে আসছেন। হুজুর বলেন, আমি কোথা থেকে এসেছি তা তোমাদের জেনে কোনো কাজ নেই। আমি আমার এক ছাত্র জিনের মাধ্যমে তোমাদের বাড়ির সমস্যার কথা জানতে পেরেছি। আমি 4 দিন আগে জানতে পেরেছি, আজকে এসে উপস্থিত হলাম। আমি অনেকভাবে ঘটনা বের করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে সক্ষম হই নাই। আমি স্বাভাবিক একজন মানুষ, আমি কোনো জিন পরি বা এরকম কিছু না, এতটুকু নিশ্চিন্তে থাকো। আমার বাড়ি এখানে না, তবে কোথায় বাড়ি এটা আমি বলবো না। আমি শুধু তোমার সমস্যা সমাধান করা কিভাবে যায় এই জন্য আসছি। আমার জিন ছাত্ররা বলেছে তুমি যাদের বাঁশি বাজিয়ে শুনিয়ে এসেছো তারা বংশ পরম্পরায় রাজা বাদশাহ না হলেও তারা জিনদের জগতে বেশ সম্মানিত, এবং এরা এমন এক ধরনের গোত্র, এরা হচ্ছে আধ্যাত্মিক সাধনা করে। কারণ মানুষের মধ্যে শিল্পী আছে, বিভিন্ন ধরনের শিল্পী আছে, এই শিল্পীদের অনেক ভক্ত থাকে। এরা হচ্ছে এমন ধরনের জিন যাদের অনেক ভক্ত রয়েছে, কিন্তু এরা রাজা বাদশাহ না। অনেক রাজা বাদশারাও এদেরকে ডাকে। তোমার মুখে পুরো ঘটনা শুনে আমি কিছু তথ্য মিলিয়েছি, তাহলে শোনো। যেদিন দুপুরে তোমার ছেলে বাঁশি নিয়ে বের হয়, সে নদীর পাড় থেকে বেশ কিছুটা দূরে গিয়ে একটা নৌকা বাঁধা ছিল, সেই নৌকায় সে বসেছে। সে বসে নিজের মতো করে ওই বাঁশিতে ফু দিচ্ছে, কিন্তু ওই বাঁশি তার কাছে তো বাজছে না। সে বারবার ব্যর্থ হচ্ছে। সে ছোট মানুষ, বাঁশিটার উপর তার খুব রাগ উঠে যায়। সে কি করছে, নৌকার কাঠের সাথে ওই বাঁশিটাকে একটা বাড়ি দিয়েছে, খুব জোরেই বাড়ি দিয়েছিল, যার ফলে বাঁশির নিচের কিছুটা অংশ ভেঙে যায়। বিশেষ করে নিচের ফাঁকা অংশটা ক্ষতিগ্রস্ত হয়, যেটাতে আঙ্গুল রাখা হয়। সাথে সাথেই কিছু জিন তোমার ছেলেকে উঠিয়ে নেয়। আর জিনদের উঠিয়ে নিতে সুবিধা হয়েছিল কারণ সে একটা নির্জন জায়গায় ওই সময় বসেছিল, আশেপাশে লোকজন তেমন ছিল না। এরপর তাকে কিছুদিন পর মেরে ফেলা হয়। তারপর তোমাদের বাড়ির পশু পাখি কেউ মেরে ফেলে, তোমার স্ত্রীকেও আসর করেছে এবং তাকে গাছে ঝুলিয়ে আত্মহত্যা করিয়েছে। সে নিজের ইচ্ছায় আত্মহত্যা করেনি। আর তোমরাও বাঁচতে পারবে না, তোমাদেরকেও মেরে ফেলার জন্য ওরা সময়ের অপেক্ষায় আছে। তোমাদের মারা শেষ হলে তোমাদের নিকট আত্মীয়দের উপরও হামলা করবে। যদি তাদেরকে পুরোপুরি শেষ নাও করে, তাদের জীবন অতিষ্ঠ করে ছাড়বে। আর এই বাঁশি জিনদের সেই সর্দার তোমাকে নিজের হাতে দিয়েছিল। এই বাঁশিটার ক্ষতি হওয়ার কারণে তাদেরও ক্রমাগত বিভিন্ন ধরনের সমস্যা হয়েই চলেছে। এইটা
তারাও সমাধান করতে পারছে না। কারণ জিনেদের জগতে অনেক ধরনের নিয়ম কানুন রয়েছে যা আমাদের ব্যাখ্যায় মেলে না। ওইখানে বাঁশি ভেঙেছে তোমার ছেলে, সেই জন্য জিনেদের জগতে কি সমস্যা হলো? কেনই বা তোমাদের পরিবারের উপর তারা আক্রমণ করলো? কেনই বা তোমাদেরকে মারার পর তোমাদের আত্মীয় স্বজনদের উপরে আক্রমণ করবে? এটা এক রহস্য, এটা তাদেরকে করতেই হবে যদি এখন সমাধান না করা যায়। তখন এই শাহনেওয়াজ, তার মা বাবা সবাই তো এটা শুনেছে, তারা খুব অবাক হয়েছেন। তারা বলেন, হুজুর এখন কি করার, আমরা কিভাবে এই সমস্যা থেকে বাঁচতে পারি? তখন হুজুর বলেন যে আমাকে আজকে রাতটা একটু দেখতে দাও, কি করা যায়। আমি সেই জিনদেরকে কাউকে ডাকার চেষ্টা করি, দেখি তারা কি বলে। আমাকে আজকে রাতটা তোমাদের বাড়ির পাশে কোনো একটা মসজিদে থাকার ব্যবস্থা করে দাও। তোমাদের বাড়িতে থাকবো না, মসজিদে থাকবো, দেখি কি করা যায়। হুজুরকে সেই রাতে একটা মসজিদে রেখে আসা হয়। পরদিন সকালে ভোরবেলা হুজুর শাহনেওয়াজদের বাড়িতে আসেন ফজরের নামাজের পর। সকালে তাদের এখানে নাস্তা করেন এবং বেশ কিছু সময় জিকির আজগার করেন। তারপর তাদেরকে বলেন যে দেখেন, সবই আল্লাহর কুদরতি হাতে সম্পন্ন হয়েছে। তাদের হায়াত ছিল এতটুকুই, আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন, এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, এটাই বলতে হবে। এখন আপনারা যারা আছেন, আপনারা নিজেদেরকে নিয়ে একটু ভাবেন। আমার কালকে রাত্রে তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে যে তারা যা পাওয়ার তা পেয়ে গেছে, বাঁশিটা পেয়ে তাদের অনেক উপকার হয়েছে। তবে শাহনেওয়াজের পরিবারের কাউকে রাখবে না। কেন রাখবে না, এটার উত্তর নাকি দেয়া যাবে না, তাদের সর্দারের নিষেধ আছে। তখন হুজুর অনেক অনুনয় বিনয় করেন, যা পাবার তা পেয়েছো, তোমরা এখন এদের ছেড়ে দাও। অর্থাৎ তোমরা ওই বাঁশিটা তো আবার নিয়েই গেছো, বাচ্চাটাকেও মেরে ফেলেছো, শাহনাজের স্ত্রীকেও মেরে ফেলেছো, তা যা পাবার তো পেয়ে গেছো, ছেড়ে দাও ওদেরকে। তারা নাকি বারবার অস্বীকার করছিল যে না, এভাবে হবে না। পরে এক পর্যায়ে তাদের সর্দার খবর পাঠায় এবং জানায় যে 100টা মহিষ দিতে হবে, তাও কালো কুচকুচে মহিষ, এবং তাদের এই বাড়ি ছেড়ে, এই গ্রাম ছেড়ে চিরকালের জন্য অন্য জায়গা চলে যেতে হবে। তাহলেই এই অভিশাপ থেকে তারা মুক্তি লাভ করবে। এই শুনে হুজুর বলেন যে এটা কি সম্ভব? 100 মহিষ এরা কোত্থেকে দেবে? এখন কি সেই অবস্থায় তারা আছে? 100 মহিষের দাম তো অনেক টাকা। ওই সময়ও এই 100 মহিষের দাম প্রায় 10 লক্ষ টাকার মতো ছিল। হুজুর তখন বলেন যে এরা তো পারবে না। এরপর নাকি তারা 50টা মহিষ দিতে বলে। এইভাবে চলতে থাকে। একটা পর্যায়ে হুজুর শেষ অনেক অনুনয় বিনয় করার পর 7টা মহিষে তারা রাজি হয় এবং বলে যে এর কমে আর হবেই না, এর কম করাই যাবে না, এটাই সর্দারের নির্দেশ। আমরাও চাই না এই হত্যাকাণ্ড চালিয়ে যেতে, এতে করে আমাদেরও গুনাহ হচ্ছে, কিন্তু আমরা নিরুপায় হয়ে গেছি। এটা আমাদের এক রহস্যময় জগৎ, এই জগতের সাথে অন্য কোনো জগতের মিল নাই। পৃথিবীর মানুষের যুক্তির সাথে আমাদের যুক্তির মিল হবে না, এটাই বাস্তবতা। জিনেরা এটাও জানায় ওই মহিষগুলো নদীর ওই পারে একটা ফাঁকা বিল আছে, রাতের বেলা সেখানে বেঁধে রেখে আসতে হবে। এর পরদিন সকালবেলা এই শাহনেওয়াজ, তার বাবা, মা, এই 3 জন এই গ্রাম ছেড়ে চিরতলে চলে যাবে, আর কখনো এখানে আসবে না। তারা সেটাই করেন। এর 4 দিন পর মূলত তারা চলে যান। তার আগের রাত্রে ওনারা ওই মহিষগুলো দিয়েছিলেন, আর এই কয়েকদিনের মধ্যে তারা ভিটেমাটি বিক্রি করে দিয়েছিলেন। ওই বলে দেওয়া জায়গায় 7টা মহিষ রাত্রেবেলা রেখে আসছিলেন, সকালবেলা তারা চলে যান। ওই সময় নাকি এই 7টা মহিষ ওনারা কিনেছিলেন 54,900 টাকা দিয়ে। এরপর তো ওনারা চলে গিয়েছিলেন। ওই সময় হুজুরকে বেশ কিছু টাকা দিতে চেয়েছিলেন, হুজুর নাকি নেন নাই। শাহনেওয়াজদের বাড়ির যে জায়গাটা, ওইটা নাকি এখন আর নাই, নদীতে ভেঙে গিয়েছে। আর শাহনেওয়াজ, তার বাবা, মা, এনারা যে কোথায় চলে গেছেন এটা আর কেউ বলতে পারে না। হয়তো অনেক দূরে চলে গেছেন, যেহেতু কথা ছিল যে এইখানে তারা আর আসবে না কখনো। শাহনেওয়াজ তার স্ত্রী, পুত্রের কবর কিন্তু এখানেই রেখে গিয়েছিল, কিন্তু আর কখনোই সে আর এখানে আসে নাই।